তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ওয়েব অপটিক্সের ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে অর্থাৎ ওয়েব ফ্রন্ট এবং ইন্টারফারেন্স, এর মধ্যে হাইগেন্সের প্রিন্সিপালটাও নেব। তো আজকে এটা আলোচনা হবে। প্রথমে আমরা দেখব যে ওয়েব ফ্রন্ট বলতে আমরা কী বুঝি। ওয়েব ফ্রন্ট বলতে আমরা বুঝি, প্রথম যে টপিক সেটা ওয়েব ফ্রন্ট। ওয়েব ফ্রন্ট বলতে আমরা বুঝি একই সময় একই দশাতে থাকা যে সমস্ত কণাগুলো আছে বা বিন্দুগুলো আছে তাদেরকে আমরা যে রেখাতে, দ্বিমাত্রিক তলে রেখা এবং ত্রিমাত্রিক তলে যে তল, সেই তলের মধ্যে রাখতে পারি, সেই তলটাই হচ্ছে ওয়েব ফ্রন্ট। বা যদি আমরা রেখাতে রাখি তাহলে যে রেখাতে কীরকম দেখা যাক, এইটা ধরো একটা ওয়েভ, এইরকম অনেকগুলো ওয়েভস আছে এখানে। তো দেখতে পাচ্ছি কোনো একটা মুহূর্তে এই সময় আমি যদি ছবি তুলে নিই তাহলে এইখানে যে কণাগুলো আছে তাদের সাম্যাবস্থান থেকে সরণ এই ওয়েভটার জন্য এরকম, এই ওয়েভটার জন্য এখানে থাকা যে কণাগুলো আছে তাদের সরণ এরকম, এই ওয়েভটার জন্য এরকম। তো দেখো এই কণাটা যদি বলি তাহলে বলতে পারি এই মুহূর্তে এই কণাটা, অর্থাৎ এর সাম্যাবস্থান ছিল এটা, তাহলে এই কণাটা সাম্যাবস্থান থেকে যতটা নিচে আছে এই কণাটাও ততটাই নিচে আছে, এই কণাটাও ততটাই নিচে আছে। তাহলে এই কণাগুলো হচ্ছে সব একই দশা সম্পন্ন কণা। তাহলে এই একই দশা সম্পন্ন কণা দ্বিমাত্রিক তল যদি হয় তাহলে একটা রেখাতে থাকবে, এবং ত্রিমাত্রিক তলে এখানে আরও ওয়েভ আমরা পাবো, এখানে আরও ওয়েভ আমি পাবো, তাহলে তারা একটা তলের ওপরে থাকবে। অর্থাৎ এখান থেকে যদি আরও ওয়েভ নিই এই তলের ওপরে, তাহলে একটা তলের ওপরে থাকবে এরা। তাহলে এই তলটা ত্রিমাত্রিক তলে ইন 3D একটা আমি প্লেন পাবো, ইন 2D আমি একটা লাইন পাবো। তাহলে এইটাই হচ্ছে ওয়েব ফ্রন্ট। ঠিক আছে, এটাই ওয়েব ফ্রন্ট, WF বললাম। একইভাবে যদি বলে এই কণাটা এরাও একই রেখায় আছে, একই ফেজে আছে, তাহলে এরা যে রেখাতে থাকবে এটার একটা ওয়েব ফ্রন্ট হবে। এখান থেকে একটা জিনিস বোঝার, এই যে ওয়েব ফ্রন্টটা, সেই ওয়েব ফ্রন্টে যে কণাগুলো আছে তাদের দশা একই রকম, তারা সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ নিচে আছে, এই রকম দশাযুক্ত এটা ওয়েব ফ্রন্ট। কিন্তু এই যে ওয়েব ফ্রন্টটা, সেই ওয়েব ফ্রন্টে কিন্তু যে কণাগুলো আছে তারা সাম্যাবস্থান থেকে কিছুটা সরণযুক্ত উপরে, এরকম দশাযুক্ত। তার মানে এই দুটো ওয়েব ফ্রন্টের মধ্যে কিন্তু দশা সেম নয়। তার মানে এই ওয়েব ফ্রন্ট আর এই ওয়েব ফ্রন্টে থাকা কণাগুলোর দশা সেম নয়। কিন্তু আমি বলতে পারি এই ওয়েব ফ্রন্টের উপর যত কণা আছে সবার দশা সেম। তাই বলা হয় একটা নির্দিষ্ট ওয়েব ফ্রন্টের থাকা কণাগুলোর মধ্যে ডেল্টা ফাই ইকুয়াল টু হবে 0, দশার পার্থক্য 0। তো এটা গুরুত্বপূর্ণ বেশ। এবারে আমরা জানবো যে ওয়েব ফ্রন্টের কতগুলো ভাগ হতে পারে। সাধারণত আমরা তিনটেই ভাগ করি ওয়েব ফ্রন্টের। এ নাম্বার হচ্ছে যে ওয়েব ফ্রন্ট আছে সেটা হচ্ছে আমার স্ফেরিক্যাল ওয়েব ফ্রন্ট। স্ফেরিক্যাল ওয়েব ফ্রন্ট, প্রত্যেকটা ওয়েব ফ্রন্টের ক্ষেত্রে আমাদের জানতে হবে সোর্সটা কীরকম। তো দেখো যখন স্ফেরিক্যাল ওয়েব ফ্রন্ট হয় তখন সোর্স হয় পয়েন্ট সোর্স। তাহলে এখান থেকে যে এটা যদি সোর্স হয় তাহলে একটা নির্দিষ্ট সময়ে একই মাধ্যমে যদি একটা নির্দিষ্ট মাধ্যমে যদি এটা থাকে তাহলে একটা নির্দিষ্ট সময়ে এখান থেকে যাওয়া তরঙ্গগুলো একটা গোলকের উপরিতলে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে যদি এখানে তরঙ্গের বেগ হয় c, তাহলে t সময় এই ডিস্টেন্সটা হবে ct, এটাও ct, এটাও ct, এটাও ct। তার মানে এর উপরে থাকা প্রত্যেকটা কণাই একই দশা সম্পন্ন হবে। তো একে কেন্দ্র করে আমরা যত সার্কেলস আঁকবো, এটা হলো বা এটা হলো, এই প্রত্যেকটাই কিন্তু তোমার বিভিন্ন সময়ে ওয়েব ফ্রন্ট হবে এই সোর্সটার জন্য। এটা যদি s হয় তাহলে এইটাকে আমি বললাম ধরো t1 সময়ের ওয়েব ফ্রন্ট, এটাকে বললাম t সময়ের, এটাকে বললাম t3 সময়ের ওয়েব ফ্রন্ট। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে স্ফেরিক্যালের ক্ষেত্রে পয়েন্ট সোর্স এবং
ওয়েভ ফ্রন্টটা আমরা দেখালাম। এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, আর দূরে যদি কোনো পয়েন্ট থাকে এখান থেকে, তাহলে ইন্টেন্সিটিটা কিভাবে কমে যায় বা কিভাবে ভ্যারি করে সেটা খেয়াল করা যাক। ধরো এস থেকে আর দূরে কোনো একটা পয়েন্ট আছে, ধরো এই দূরত্বটাই আর, এই দূরত্বটাই ধরো আর। তাহলে এস থেকে যত এনার্জি, সেই এনার্জিটা মানে ওয়েভ তো এনার্জি বহন করে, তাহলে সেই এনার্জিটা তোমার আর যে ব্যাসার্ধযুক্ত সেই গোলকের তলটাতে পৌঁছাবে। তাহলে 4πr², এই তলে টোটাল এনার্জিটা পৌঁছাচ্ছে, তাহলে একক ক্ষেত্রফলে কতটা এনার্জি পৌঁছাচ্ছে? E/4πr², তাই তো? তাহলে এটাই আমরা বলবো পাওয়ার। এবং যদি এটা একক সময়ে হয় ইটা, তাহলে সেটা হবে তীব্রতা বা ইন্টেন্সিটি। একক সময় একক ক্ষেত্রফলে প্রাপ্ত যে এনার্জি সেটাকে আমরা বলি ইন্টেন্সিটি। তাহলে এটা পাওয়ার বা ইন্টেন্সিটি হতে পারে। তাহলে বোঝাই যাচ্ছে ইন্টেন্সিটি I ইজ প্রপোর্শনাল টু 1/r²। তাহলে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে, অর্থাৎ যখন আমরা পয়েন্ট সোর্স নিয়ে কাজ করছি তখন সেটা তোমার স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্টটা, এবং সেই ক্ষেত্রে ইন্টেন্সিটি আর দূরে 1/r² এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ r² এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল কমবে। অর্থাৎ যত আমি দূরে যাব ইন্টেন্সিটি তত কমবে এবং স্কোয়ারের সাথে কমবে। বি নম্বর, সেটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট। সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে সোর্স হচ্ছে লাইন সোর্স, এবং দেখো এইটা যদি একটা লাইন সোর্স হয়, এর থেকে চারিদিকে আলো বা তরঙ্গ কীভাবে বের হবে? এভাবে বেরোবে, এভাবে বেরোবে, এভাবে বেরোবে, এভাবে বেরোবে। তাহলে একে কেন্দ্র করে আমি যদি এখানে একটা সার্কেল আঁকি, তাহলে এই সার্কেলের ওপরে গিয়ে পৌঁছাবে এই বিন্দুটা থেকে, এবং এখানে সমস্ত বিন্দু থেকেই তো এভাবে পৌঁছাবে। তাহলে এইটাকে কেন্দ্র করে আমি, বা এটাকে অক্ষ করে আমি যদি একটা সিলিন্ডার আঁকি, তাহলে সেইটাই হবে নতুন একটা ওয়েভ ফ্রন্ট। তাহলে এখানে গিয়ে একটা নির্দিষ্ট সময়ে সমস্ত তরঙ্গ পৌঁছাবে। আরও যদি বেশি সময় নিই তাহলে আরও বেশি দূরে পৌঁছাবে। তাহলে বেশি ব্যাসার্ধের তখন আমি সিলিন্ডার নেব। তাহলে এটা ধরা যাক T1 সময়ের ওয়েভ ফ্রন্ট, এটা ধরা যাক T2 সময়ের ওয়েভ ফ্রন্ট। তাহলে সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্টের ক্ষেত্রে আমার যে সোর্স হবে সেটা লাইন সোর্স, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে ইন্টেন্সিটি, এখানে ক্ষেত্রফলটা কি 2πr × L, তাহলে ইন্টেন্সিটি আর দূরে 1/r এর সাথে প্রপোর্শনাল, অর্থাৎ r এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। থার্ড আমাদের রয়েছে সেটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট। সি নাম্বারে নিয়েছি প্লেন ওয়েভ ফ্রন্ট। এক্ষেত্রে যে সোর্স ইজ অ্যাট ইনফিনিটি, অর্থাৎ সোর্স যদি ইনফিনিটি থাকে তাহলে লাইট কিভাবে আসবে? আমরা যদি লাইট ওয়েভ দিয়ে কথাবার্তা বলি তাহলে একে অপরের সাথে প্যারালাল এরকম লাইট রেজ আসবে। তাহলে এখানে যদি প্যারালাল লাইট বিম হয়, তাহলে আমরা বলতে পারি এই যদি প্লেনটা আঁকি আমি, এই প্লেনগুলো হচ্ছে আমার সব প্লেন ওয়েভ ফ্রন্ট, ঠিক আছে? এবং এখানে মনে রাখতে হবে ইন্টেন্সিটি যেটা ইজ প্রপোর্শনাল টু r⁴, অর্থাৎ ইন্টেন্সিটি কমবে না। তুমি এখানে যা ইন্টেন্সিটি পাবে লাইটের, এখানেও একই ইন্টেন্সিটি পাবে, r⁴ সাথে প্রপোর্শনাল হবে এটা। এবারে ওয়েভ ফ্রন্টের কিছু বৈশিষ্ট্য, সেটা সম্বন্ধে একটু আমরা পরপর জেনে নিই। 1 নাম্বার, সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্টের ওপর অবস্থিত দুটো বিন্দুর মধ্যে দশার পার্থক্য কিন্তু আমি বলেছি অলরেডি, ∇φ = 0। 2 নাম্বার, আচ্ছা তরঙ্গ কোনো মাধ্যমের মধ্যে থেকে যে বেগে প্রপাগেট করে, ওয়েভ ফ্রন্টটাও সেই বেগে প্রপাগেট করবে। তার কারণ এই তরঙ্গও যাচ্ছে সাথে সাথে ওয়েভ ফ্রন্টটাও যাচ্ছে, এরকম হবে। তাহলে v of wave = v of wave front, এটা হবে। 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সবসময় তরঙ্গের যে অভিমুখ, তরঙ্গের যাওয়ার যে অভিমুখ, সেটা ওয়েভ ফ্রন্টের সাথে সবসময় নর্মাল হবে, ঠিক আছে? তাহলে ওয়েভস বা ডিরেকশন অফ ওয়েভস ইজ পারপেন্ডিকুলার টু ওয়েভ ফ্রন্ট। এটা খুব ইম্পর্টেন্ট। কীরকম? এখানে যদি দেখি তাহলে এইটা ডিরেকশন অফ ওয়েভ, সেটা এখানে পারপেন্ডিকুলার, এটা ডিরেকশন অফ ওয়েভ, সেটা এখানে পারপেন্ডিকুলার।
ঠিক আছে, এখানে তো বোঝাই যাচ্ছে এর ডিরেকশানটার সাথে পারপেন্ডিকুলার, এখানেও তাই। আচ্ছা, 4 নম্বর যে বৈশিষ্ট্য ওয়েভ ফ্রন্টের সেটা হচ্ছে পরপর দুটো একই দশা সম্পন্ন। যদি আমার কাছে দুটো ওয়েভ ফ্রন্ট হয় তাহলে সেই ওয়েভ ফ্রন্ট দুটোর মধ্যেকার যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটাই হচ্ছে আমার তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। ফর এক্সাম্পল, এই যদি আমার ওয়েভ হয়, যেটা আমি প্রথমে এঁকেছিলাম, এখানে দেখতে পাচ্ছি তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এই শীর্ষ থেকে এই শীর্ষ। তাহলে দেখো এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা একই দশাতে আছে, আবার এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা একই দশাতে আছে। তাহলে বলবো আমি এই যে দুটো ওয়েভ ফ্রন্ট, সেখানে থাকা যে কণাগুলো আছে তাদের দশা সেম। মানে এই ওয়েভ ফ্রন্টে কণার যা দশা, এই ওয়েভ ফ্রন্টেও কণার তাই দশা। কিন্তু এখানে থাকা কণার, এটাও একটা ওয়েভ ফ্রন্ট হবে, কিন্তু সেখানে থাকা কণার কিন্তু দশা সেম নয়। তাহলে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই হচ্ছে আমার ল্যাম্বডা বা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইগুলোই ছিল আমার ওয়েভ ফ্রন্টের বৈশিষ্ট্য, মাথায় রাখবে। ছোটোখাটো প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। নেক্সট আমাদের আছে হাইগেনস প্রিন্সিপাল। তো ওয়েভ প্রপাগেশনের ক্ষেত্রে হাইগেনস প্রিন্সিপালটা বেশ ইম্পর্ট্যান্ট। এটা কোন কাজে লাগে? হাইগেনস প্রিন্সিপাল বলে যে নতুন যে আমরা ওয়েভ ফ্রন্টগুলো পাচ্ছি একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর, যেটা একটু আগে দেখিয়েছি, তাহলে সেই ওয়েভ ফ্রন্টের উপরে অসংখ্য বিন্দু আছে। সেই বিন্দুগুলো এখন নতুন নতুন উৎস হিসেবে কাজ করবে। এটাই হচ্ছে হাইগেনসের প্রিন্সিপাল, এবং সেইগুলোকে আমরা নতুন সোর্স হিসেবে কনসিডার করতে পারি। হাইগেনসের প্রিন্সিপাল বলছে যে কোনো একটা উৎস থেকে তরঙ্গ একটা নির্দিষ্ট সময় পরে একটা তরঙ্গ মুখের উপরিতলে পৌঁছায়। সেটা নিশ্চয়ই পৌঁছাবে এই এই এই। তাহলে এটাকে সেন্টার করে আমরা যদি একটা গোলক অঙ্কন করতাম, তাহলে সেই গোলকটাই হতো এই মুহূর্তে কোনো একটা সময়, ধরো টি সময় এটা, তাহলে সিটি, ধরো এই ডিস্টেন্সটা সিটি, এটা সিটি, এটাও সিটি। তাহলে এই যে গোলকটা হবে সেই গোলকটা হচ্ছে এই উৎসটার টি সময় পরে তরঙ্গ মুখ। নেক্সট বলছে এর উপর থাকা যে বিভিন্ন বিন্দু আছে, এইটা এইটা এটা অসংখ্য বিন্দু, তার মধ্যে ধরো আমি 3টে বিন্দু নিয়েছি, বেশিও নিয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। এইগুলো এখন নতুন উৎস হিসেবে কাজ করে, এদেরকে বলা হয় সেকেন্ডারি ওয়েভলেটস বা সেকেন্ডারি সোর্স। ঠিক আছে, তাহলে এই সেকেন্ডারি সোর্সগুলো থেকে এখন তরঙ্গ একই বেগে মাধ্যমের মধ্যে এগিয়ে যায়। তাহলে এইগুলোকে সেন্টার করে আমি যদি CT1 বা টি ড্যাশও হতে পারে, আমি ধরো CT1ই করলাম, এটা CT1 ব্যাসার্ধের গোলক কল্পনা করি, তাহলে এইটুকু হবে CT1। তাহলে T1 সময়, মানে এটা তো টি সময়ের তরঙ্গ মুখ, তাহলে T1 সময়ে এখান থেকে T1 সময় CT1 দূরত্ব যাবে তরঙ্গ, তাহলে এইটা হবে নতুন তরঙ্গমুখ, এটা হবে নতুন তরঙ্গমুখ, এটা হবে নতুন তরঙ্গমুখ। এবং হাইগেনস বলছেন যে এই যে নতুন তরঙ্গমুখগুলো তাদের যে সাধারণ স্পর্শতল, এই যে এইটা এটা 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 যে সাধারণ স্পর্শতল, এই সাধারণ স্পর্শতলটাই হবে এটা, এতটা তো টি সময় পরে, এটা টি সময় পরে, তাহলে এটা হবে T + T1 এই সময় পরে এগিয়ে যাওয়া তরঙ্গমুখ। কার? মূল উৎসের। তাহলে এই মূল উৎসটার এগিয়ে যাওয়া তরঙ্গমুখ হবে ওই যে সেকেন্ডারি উৎসগুলো আমার ছিল তাদের যে নতুন তরঙ্গমুখ, তাদের যে সাধারণ স্পর্শতল সেইটা। ঠিক আছে, হাইগেনসের যে নীতি সেই অনুযায়ী আমরা কিন্তু পেছন দিকেও একটা তরঙ্গমুখ পেতে পারি, তাই না? এটাও তো একটা তরঙ্গমুখ হতে পারে, কিন্তু হাইগেনসের মতে তার কোনো অস্তিত্ব নেই। তাহলে এইটা মাথায় রাখতে হবে, শুধু সামনের দিকেই তরঙ্গমুখগুলো আমরা পাবো, পেছন দিকটাতে পাবো না। তাহলে মূল কথা হাইগেনসের প্রিন্সিপালের নতুন যে তরঙ্গমুখ সেই বা যে তরঙ্গমুখ আমরা পাচ্ছি তার উপর থাকা বিভিন্ন বিন্দু নতুন উৎস হিসেবে কাজ করে, তার থেকে একই বেগে তরঙ্গ মাধ্যমের মধ্যে থেকে এগিয়ে যায়। এইটুকু জিনিস একটু মাথায় এখানে রাখতে হবে। হাইগেনসের প্রিন্সিপালের কিছু ত্রুটি আছে। 1 নম্বর ত্রুটি, হাইগেনস যেই প্রিন্সিপাল দেওয়ার সময় ধরে নিয়েছিলেন আলো হচ্ছে একটা স্থিতিস্থাপক তরঙ্গ, মানে
লংগিটিউডিনাল ইলাস্টিক ওয়েভ, লংগিটিউডিনাল নয়, ইলাস্টিক ওয়েভ ধরে নিয়েছিলেন, মানে স্থিতিস্থাপক তরঙ্গ, ইলাস্টিক ধরে নিয়েছিলেন, ইলাস্টিক ওয়েভ ধরে নিয়েছিলেন, কিন্তু অ্যাকচুয়ালি আলো হচ্ছে ইলাস্টিক ওয়েভ নয়, পরে এটা আবিষ্কার হয়েছে যে এটা ইএম ওয়েভ, তাই না, তড়িৎচুম্বকীয় তরঙ্গ আলো। আর একটা হাইগেন্স ধরে নিয়েছিলেন যেহেতু এটা ইলাস্টিক ওয়েভ, তাহলে ইলাস্টিক ওয়েভ প্রপাগেট করার জন্য একটা মাধ্যমের প্রয়োজন হয়, তো তাহলে সমস্ত জায়গা জুড়ে একটা ইথার মাধ্যম তিনি ধরে নিয়েছিলেন, পরে কিন্তু এই ধারণা ভুল প্রমাণিত হয়। আর একটা জিনিস, হাইগেন্স আলো শুধুমাত্র সরলরৈখিক বা স্ট্রেট লিনিয়ার মোশনটাকেই বা রেক্টিলিনিয়ার মোশনকেই, রেক্টিলিনিয়ার যে মোশন তাকেই এক্সপ্লেন করতে পারে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে হাইগেন্সের প্রিন্সিপালের ত্রুটি, এগুলো একটু মাথায় রাখবে। হাইগেন্সের প্রিন্সিপালের সাহায্যে লজ অফ রিফ্লেকশন আর লজ অফ রিফ্রাকশন, এই দুটো জিনিস একটু আমরা দেখে নিই। প্রমাণ করতে দেয়, এটা বোর্ডের কোশ্চেনের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু নিট বা জেইর জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু কিছু কিছু জায়গা থেকে কোশ্চেন কিন্তু দিতে পারে। ছবি দিয়ে একটুখানি বোঝাবো। ধরা যাক এটা একটা প্রতিফলক এবং এর ওপরে একটা সমতল তরঙ্গমুখ, অর্থাৎ প্লেন ওয়েভ ফ্রন্ট যেটা আমরা বলেছিলাম, সেই প্লেন ওয়েভ ফ্রন্ট এসে কোনো একটা মুহূর্তে আমি ধরলাম t=0 সময় এর উপর এসে পড়লো। তাহলে এখানে যে ওয়েভগুলো পড়ছে সেটা কেমন, এই যে দুই প্রান্তে যে ওয়েভ আছে আমি সেই দুটোকে আঁকছি, এটা দুটো প্রান্তীয় ওয়েভ, ঠিক আছে। তো এখন দেখো এটা প্রতিফলক, তাহলে যে সময় এখানের ওয়েভটা এই প্রতিফলক তলে পৌঁছাবে, কারণ এইটা এখন নতুন উৎস হিসেবে কাজ করবে, তাহলে নতুন উৎস হিসেবে কাজ করলে তার তরঙ্গমুখ সামনের দিকে এগোবে, ফলে তরঙ্গটাও সামনের দিকে এগোবে, ঠিক আছে। এইটা তাহলে যে সময় তোমার এটা ধরো বললাম সি পয়েন্ট, এটা বললাম এ পয়েন্ট, সি বিন্দু থেকে তরঙ্গ প্রতিফলক তলে পৌঁছায়, সেই সময় t=0 তো এখানে অলরেডি তরঙ্গ পড়েইছে, তাহলে সেই সময় এ বিন্দু থেকে তরঙ্গ প্রতিফলিত হয়ে সামনের দিকে এগিয়ে যায়। তাহলে এই বিন্দু থেকে এই ডিস্টেন্সটা কতটা হবে, এটা যদি টি সময় হয়, টি সময় যদি পৌঁছায়, তাহলে নিশ্চয়ই এটা হবে সিটি, এবং এই পয়েন্টটাকে কিছু একটা বলি, এটাকে ডি বললাম ধরো, বা এটা বি বললাম ধরো বি। তাহলে এই সিবি নিশ্চয়ই সিটি হবে, তাহলে সিবি ছোটো হাতের সি ইন্টু টি, ছোটো হাতের সিটি হবে। তাহলে সেই সময় এখান থেকেও তরঙ্গ, মাধ্যম তো একই আছে, এই মাধ্যমটা তো সেম, তাহলে এখান থেকেও সিটি দূরত্ব এগিয়ে যাবে তরঙ্গ, তাহলে সিটি দূরত্ব এগিয়ে দাও। দিলাম সিটি দূরত্ব এগিয়ে, ঠিক আছে। এর মধ্যে দেখো, এর মধ্যে থাকা যত বিন্দু আছে সব বিন্দুগুলো নতুন নতুন উৎস হিসেবে কাজ করে, এবং এই বিন্দু থেকে t=0-তে রিফ্লেকশন হয়েছে, এই বিন্দুর যে তরঙ্গটা সেই কিছুটা সময় পরে এসে পৌঁছেছে প্রতিফলক তলে, তাহলে সেও প্রতিফলিত হয়ে সামনের দিকে এগোবে, এখান থেকে কিছু বললে সেও প্রতিফলিত হয়ে সামনের দিকে এগোবে। তাহলে সেরকম যদি কয়েকটা তরঙ্গকে আমি দেখাই, এই এখান থেকে একটাকে দেখাই, এও সামনের দিকে যাবে, এই। তো এখন এ বিন্দুকে কেন্দ্র করে যদি আমি এই সিবি যে ব্যাসার্ধ যেটা সিটি, একটা চাপ আঁকি এবং বি থেকে এর উপর একটা স্পর্শক অঙ্কন করি, তাহলে দেখা যাবে এই সব তরঙ্গগুলো মানে সময় যখন টি সময়, এটা টি সময়ে সকলেই এই তলটার উপরে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে, এটাকে বললাম বি, এটাকে বললাম এফ, ধরো এই বিএফটাই হচ্ছে অ্যাট টাইম টি রিফ্লেক্টেড ওয়েভ ফ্রন্ট অ্যাট টাইম টি, বিএফটা। যে জন্য আমি এটা আঁকলাম, এই প্রমাণটা আমাদের কোনো কাজের নয় নিট বা জেইর ক্ষেত্রে, কিন্তু যেটা দরকার, যে সিবি সিটি পেয়েছি, একইভাবে এফ সিটি পেয়েছি, আর একটা কোনো একটা পয়েন্ট আমি ধরো নিলাম, এটাকে নিলাম ই পয়েন্ট, আর এটাকে দিলাম ধরো
জি নিলাম, এটাকে নিলাম এইচ, এটাকে নিলাম ধরো পি, এটা নিলাম কিউ, এটা নিলাম আর। তাহলে এফ সমান সমান হবে ইজি প্লাস জিএইচ, এটাই সমান সমান হবে পি কিউ প্লাস কিউ আর। এইটা একটু মাথায় রাখতে হবে, এখান থেকে কোনো প্রশ্ন তৈরি করতেও পারে। ঠিক আছে, লজ অফ রিফ্রাকশানে চলে যাব। এখান থেকে প্রমাণ করব জাস্ট আই সমান সমান আর, এই যে এর সঙ্গে লম্ব করে এখানে যদি নর্মাল আঁকি তাহলে এইটা হচ্ছে আর, আর এখানে নর্মাল আঁকলে এইটা হচ্ছে আই। এই আই সমান সমান আর প্রমাণ করতে হবে, আর এই আপতিত রশ্মি, অভিলম্ব আর এই প্রতিফলক এই বোর্ডের তলে আছে, এটা প্রমাণ করতে হবে। এই এবার লজ অফ রিফ্রাকশান, সেক্ষেত্রে খেয়াল করো ওই একই রকম, এই টি ইকুয়াল টু 0-তে টাচ করলো এই আমার ওয়েভ, যে সময় ওয়েভটা এখান থেকে এখানে পৌঁছায় সেই সময় এই বিন্দুটাকে যদি এ বিন্দু বলি, এটাকে যদি সি বলেছিলাম আগে, সি বলি, এটাকে বি বললাম, তাহলে যে সময়ে তরঙ্গ সি থেকে বিতে পৌঁছায় সেই সময় এ বিন্দু থেকে তরঙ্গ রিফ্রাক্ট হয়ে যাচ্ছিল এই পথে কিছুটা এদিকে চলে আসে, অর্থাৎ এই মাধ্যমে আসে। এটাকে ধরলাম μ1 মিডিয়াম, এটা ধরলাম μ2 মিডিয়াম, এবং ধরছি μ2 হচ্ছে গ্রেটার দ্যান μ1, কিছু তো একটা হবে। তাই দেখো অভিলম্বের দিকে সরেছে, যাচ্ছিল এই পথে অভিলম্বের দিকে সরে এসছে। ঠিক আছে, তাহলে এই যেটা হবে এই সিবিটা এই মাধ্যমে 1 নম্বর, তাহলে এটা এই মাধ্যমে বেগ যদি c1 হয় তাহলে দিস ইজ c1t, আর এই মাধ্যমে বেগ যদি c2 হয় তাহলে এখান থেকে এতটা এসেছে সেটা হবে c2t, এবং c2t ছোট হবে c1t থেকে, কারণ μ2টা ঘনতর মাধ্যমে ধরে নিয়েছি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এইবারে খেয়াল করো, তাহলে এই যে c2t, এখন এই বি বিন্দু থেকে যদি আমি c2tর উপর একটা লম্ব অঙ্কন করি, এইটাই ধরো লম্বটা, এই যে লম্বটা, তাহলে সেই লম্বটা এইটা হচ্ছে রিফ্রাক্টেড ওয়েভ ফ্রন্ট হবে, যেহেতু এটা লম্ব, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, তাহলে এই প্রতিসৃত রশ্মিটা এর সাথে লম্ব, এবং দেখা যাবে এইটাই রিফ্রাক্টেড ওয়েভ ফ্রন্ট। কেন? সেটা হচ্ছে এসির মধ্যে যত বিন্দু আছে, আমি দুটো বিন্দু নিয়ে বলি, তাহলে এই বিন্দুগুলো কি করছে, এখান এও নতুন উৎস হিসেবে কাজ করবে, তাহলে এই বিন্দু থেকে উৎপন্ন তরঙ্গ এই মাধ্যমে কিছুটা যাবে, আবার এই মাধ্যমে কিছুটা চলে আসবে। তাহলে এই বিন্দু থেকে ধরো এই বিন্দুটা বললাম, এই বিন্দু বা এই বিন্দু থেকে কিছুটা যাবে, আবার এই মাধ্যমে কিছুটা চলে আসবে, এই হবে। তাহলে একই রকমভাবে সেই যদি আমরা নাম দিই, এটাকে এফ পয়েন্ট দিলাম, এটাকে ই দিলাম, এটাকে জি দিলাম, এটাকে এইচ দিলাম, এটাকে পি দিলাম, এটা কিউ দিলাম, এটা আর দিলাম, তাহলে দেখো এ এফ ইকুয়াল টু তো c2t, আর সিবি সেটা হচ্ছে c1t। কিন্তু এই ইজি সমান সমান কি লিখতে পারি, আমি যদি লিখি এই টাইমটুকু লেগেছে t1 ওর, তাহলে সেটা হবে c1t এটুকুনি। আর যে জিএইচ যেটা হবে, সেই জিএইচটা এইটা কিন্তু 0 টাইমে, এটা টি টাইমে, এটা এক টাইম টি, এটা টি অ্যাট 0, তাহলে বাকি যেটুকু টাইম রয়েছে এই ওয়েভটাকে এখানে পৌঁছানোর, সেটা হচ্ছে এটা t1, সরি t1 ধরেছি, তাহলে t মাইনাস t1। ঠিক আছে, অর্থাৎ তরঙ্গটা এই মাধ্যমে কিছুটা সময় যাবে, আর বাকি যে টি সময়ের মধ্যে টাইমটা আছে সেটা এই মাধ্যমে যাবে, যাতে কিনা ঠিক এর ওপরে গিয়ে পৌঁছায়। তাহলে এইটাই হবে রিফ্রাক্টেড ওয়েভ ফ্রন্ট, এবং জিএইচ হবে টি মাইনাস t1 ইন্টু c2। ঠিক আছে, এইগুলো একটু মাথায় রাখতে, এইসব জায়গা থেকে প্রশ্ন এখানে দিতে পারে, তাছাড়া আর প্রশ্ন হাইগেন্সের নীতি থেকে আসার বিশেষ চান্স নেই। তো নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারফারেন্স, এই চ্যাপ্টার লাস্ট যে পার্ট সেটা। তো ক্লাস 11-এ শব্দের ক্ষেত্রে আমরা ইন্টারফারেন্স সম্বন্ধে শুনেছিলাম,
শব্দের উপরিপাত বা তরঙ্গের উপরিপাত আমরা যখন পড়েছিলাম তখন দেখেছিলাম দুটো ঘটনা উপরিপাতের ফলে হয়, সেখানে স্থানু তরঙ্গের সৃষ্টি বা স্ট্যান্ডিং ওয়েভস তৈরি হয় বা স্টেশনারি ওয়েভস তৈরি হয়, আর তার সাথে হয় স্বরকম্প। ঠিক আছে, এই দুটো তোমার ইসের ক্ষেত্রে হয়, শব্দের ক্ষেত্রে। ব্যতিচার বা ইন্টারফারেন্সও হয়, কিন্তু সেক্ষেত্রে ইন্টারফারেন্সটা অতটা ইম্পর্ট্যান্ট ছিল না, কিন্তু ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে, আলোর ক্ষেত্রে বিশেষ করে, আলোর যে সেকেন্ড পার্ট ওয়েভ অপটিক্সের ক্ষেত্রে ইন্টারফারেন্স ভীষণই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তো শব্দের ক্ষেত্রে আমরা স্বরকম্প মানে বিট আর স্ট্যান্ডিং ওয়েভ এই দুটো পড়েছি, সেক্ষেত্রে দেখেছি সেটা উপরিপাতজনিত ঘটনা, এবং কেমন তরঙ্গের উপরিপাত ঘটছে তার উপর ডিপেন্ড করে তোমার স্বরকম্প তৈরি হয় এবং স্থানু তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভস তৈরি হয়। একই রকমভাবে ইন্টারফারেন্স হচ্ছে উপরিপাতজনিত ঘটনা, কিন্তু কেমন তরঙ্গের উপরিপাত ঘটবে, কেমন দুটো তরঙ্গের উপরিপাতের ফলে ইন্টারফারেন্স হবে, সেইটা আমাদের একটু জানতে হবে। সবার আগে যখন উপরিপাতটা ঘটবে দুটো তরঙ্গের এবং তার ফলে ইন্টারফারেন্স তৈরি হবে, মনে রাখতে হবে তরঙ্গ দুটোর যে বিস্তার A1 সেটা আরেকটা তরঙ্গের যে বিস্তার A2-র সাথে প্রায় সমান হতে হবে। ঠিক আছে, আর সমান যদি পুরো হয় তাহলে তো খুবই ভালো, আর ল্যামডাটা সমান হতে হবে, λ1 = λ2, তাহলে মনোক্রোমাটিক দুটো লাইট হতে হবে। তাহলে এর অর্থ হচ্ছে মনোক্রোমাটিক বা একবর্ণীয় আলো। আর A1 = A2 হতে হবে। আর একটা ইম্পর্টেন্ট, এদের মধ্যে যে দশার পার্থক্য সেটাকে আমরা ফাই বলছি, ফাই বা পথের পার্থক্য ডেল্টা, ফাই অর ডেল্টা, কারণ ফাইয়ের সাথে ডেল্টার সম্পর্ক আছে। ফাই = 2π/λ × ডেল্টা, দশা পার্থক্য = 2π/λ × পথের পার্থক্য। তো এইটা একটা কনস্ট্যান্ট হতে হবে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে দেখা যাবে মাধ্যমের কোনো কোনো অংশে উজ্জ্বল আমরা আলো পাচ্ছি, আবার কোনো কোনো অংশে অন্ধকার আলো পাচ্ছি। অন্ধকার বলবো না, কম উজ্জ্বল আলো পাচ্ছি। যদি A1 = A2 হয় তাহলে পুরো অন্ধকারই পাবো, আর A1 যদি A2-র কাছাকাছি হয় তাহলে কম উজ্জ্বল পাবো। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে সেই ক্ষেত্রে যা তৈরি হবে উপরিপাতের ফলে যে ঘটনাটা ঘটবে তাকে আমরা বলবো ব্যতিচার বা ইন্টারফারেন্স। ঠিক আছে, শব্দের ক্ষেত্রে যদি এটা হয় তাহলে বেশি শব্দ পাবো আর কম শব্দ পাবো, ম্যাথমেটিক্স সব একই রকম হবে। তাহলে এবার আমরা একটুখানি বুঝে নিই, যেখানে যেখানে তোমার উজ্জ্বল আলো তৈরি হবে সেক্ষেত্রে বলা হয় যে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে, আর যেখানে অন্ধকার অঞ্চল তৈরি হয় সেক্ষেত্রে বলা হয় ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয়েছে। এবার এইগুলোর কন্ডিশন আমাদের একটু বাদেই জানতে হবে। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে যেখানে যেখানে কনস্ট্রাকটিভ হচ্ছে সেখানে আলো বেড়ে যাচ্ছে, আলোর তীব্রতা, আবার যেখানে ডিস্ট্রাকটিভ হচ্ছে সেখানে আলোর তীব্রতা কম হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মনে হতে পারে যে যেখানে তীব্রতা বেড়ে যাচ্ছে সেখানে হয়তো আলোক শক্তি তৈরি হচ্ছে বা প্রডিউস হচ্ছে, আর যেখানে তোমার ডিস্ট্রাকটিভ হচ্ছে, আলো নষ্ট হচ্ছে, সেখানে হয়তো আলোক শক্তি ধ্বংস হচ্ছে। সেরকম কিছু নয়। এটার এক্সপ্লেনেশান হচ্ছে যে স্থানটাতে তোমার অন্ধকার অঞ্চল তৈরি হচ্ছে সেই স্থানের যে আলোটা সেটা ট্রান্সফার হয় যেখানে উজ্জ্বল আলো তৈরি হচ্ছে বা তীব্রতা বেশি হচ্ছে সেই স্থানটাতে। তাহলে এটা শক্তি স্থানান্তর বলতে পারি, শক্তির ধ্বংস নয়। ঠিক আছে, তাহলে ইন্টারফারেন্স শক্তি তৈরি বা ধ্বংস করে না, জাস্ট স্থানান্তর করে এক স্থান থেকে আর এক স্থানে। এইটুকু আমাদের বুঝতে হবে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারফারেন্সের যে গাণিতিক বিশ্লেষণ, সেটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। দেখো এখান থেকে ছোট ছোট প্রশ্ন কিন্তু তৈরি করতে পারে। এবার আমরা ম্যাথমেটিক্যাল অ্যানালিসিস করব। দেখো এ বিন্দু আর বি বিন্দু হচ্ছে দুটো সোর্স। কেমন সোর্স? মনোক্রোমাটিক, অর্থাৎ তারা একবর্ণীয় আলো তৈরি করে। এবং পি বিন্দু হচ্ছে এমন একটা পয়েন্ট মাধ্যমে, সেই বিন্দুতে গিয়ে এই তরঙ্গ দুটোর, অর্থাৎ এ থেকে যেটা তৈরি হয়েছে আর বি থেকে যেটা তৈরি হয়েছে, তাদের উপরিপাত ঘটছে। এবং এই উপরিপাত কেমন কন্ডিশনে ঘটছে? এই এ থেকে পি এর ডিস্টেন্সটা ধরছি এক্স,
আর বি থেকে পি এর ডিস্টেন্সটা কিছুটা বেশি, সেটা আমি ধরছি এক্স প্লাস ডেল্টা। তার মানে এ বিন্দু থেকে যে তরঙ্গটা পিতে পৌঁছচ্ছে আর বি বিন্দু থেকে যে তরঙ্গটা পিতে পৌঁছচ্ছে তাদের মধ্যে পথের পার্থক্য হচ্ছে ডেল্টা। তাহলে এ থেকে যে তরঙ্গটা যাচ্ছে সেটা আমি ইকুয়েশনে এরকম লিখতে পারি, এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স চলো তরঙ্গের ইকুয়েশন। এবং আর একটা জিনিস, এ থেকে বি থেকে যে দুটো তরঙ্গ তৈরি হচ্ছে প্রত্যেকেরই বিস্তার কিন্তু সেম ধরে নিচ্ছি, সেটা স্মল এ। আর y2 যেটা হচ্ছে বি থেকে বেরোচ্ছে, দ্যাট ইজ এ সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা। ঠিক আছে, এইটা হচ্ছে এ আর বি থেকে যে দুটো তরঙ্গ জেনারেট হয়ে পিতে উপরিপাত হচ্ছে তাদের ইকুয়েশন পি বিন্দুর জন্য। তাহলে এখন লব্ধি তরঙ্গ পি বিন্দুতে সেটা হবে y = y1 + y2। তাহলে যদি যোগ করে দিই তাহলে এ কমন গেল, সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলা, তাহলে 2 × সাইন সি প্লাস d/2 এটা প্লাস এটা হোল বাই 2, তাহলে 2π/λ 2ct হোল বাই 2, তাহলে সিটি হবে মাইনাস এক্স, এটা যোগ হচ্ছে তাহলে মাইনাস এক্স প্লাস ডেল্টা/2 এটা হবে। এবার কজ সি মাইনাস d/2, তাহলে কজ এইটা মাইনাস এটা, তাহলে 2π/λ থাকছে, সিটি সিটি কেটে গেল, এক্স এক্স কেটে গেল, ডেল্টা থাকছে। তাহলে এটা দাঁড়াচ্ছে 2a কজ, ওইটা ডেল্টা বা একটা 2 হবে যেহেতু 2 দিয়ে ভাগ হবে, তাহলে π/λ ইন্টু সাইন 2π/λ সিটি মাইনাস এক্স প্লাস ডেল্টা/2। তো এটা হচ্ছে লব্ধি যে তরঙ্গর ইকুয়েশন সেটা। এখন দেখো এইটা আমার এখন অ্যামপ্লিটিউড পার্টকে ডিনোট করে, এটা অ্যামপ্লিটিউড পার্ট, আর এইটা ওয়েভ পার্টকে ডিনোট করে। তাহলে এইবারে পি বিন্দুতে এই যে দুটো তরঙ্গের উপরিপাত হয়েছে তার ফলে পি বিন্দুতে ইন্টেন্সিটি বাড়বে নাকি কমবে আমাদের জানতে হবে। তাহলে ইন্টেন্সিটি বাড়বে না কমবে সেটা ডিপেন্ড করবে বিস্তারের উপরে, কারণ ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু বিস্তারের স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখতেই পাচ্ছি যে বিস্তারটা সেটা হচ্ছে 2a cos π/λ, তাহলে ডেল্টা ডিপেন্ডেন্ট। এইবারে ভালো করে খেয়াল করবে, জিনিসটা বুঝতে হবে, এই পি বিন্দুটা এমনই একটা বিন্দু যেখানে পথের পার্থক্যটা আমি ডেল্টা নিয়েছি। এখানে আরও অনেক বিন্দু হতে পারে, সেই বিভিন্ন বিন্দুর জন্য পথের পার্থক্য বিভিন্ন বিভিন্ন হবে, ফলে সেখানে লব্ধি তরঙ্গের যে অ্যামপ্লিটিউড সেটা ডিফারেন্ট হবে এবং সেই বিভিন্ন ডেল্টার উপর ডিপেন্ড করে বিভিন্ন বিন্দুতে কিন্তু অ্যামপ্লিটিউড বিভিন্ন অর্থাৎ তীব্রতা বিভিন্ন হবে। এবার দেখা যাক যে বিভিন্ন বিন্দুতে যখন তীব্রতা 0 হবে অর্থাৎ অ্যামপ্লিটিউডও তাহলে 0 হবে, আর কোথাও কোথাও তীব্রতা ম্যাক্সিমাম হবে তাহলে সেখানে অ্যামপ্লিটিউডও ম্যাক্সিমাম হবে, সেই কন্ডিশনগুলো। তাহলে কন্ডিশন ফর প্রথমে ডিস্ট্রাকটিভটা দেখি, ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশনটা কি। তাহলে ডিস্ট্রাকটিভ হতে গেলে কি হতে হবে, সেখানটাতে অ্যামপ্লিটিউড হতে হবে 0, মানে একেবারে অন্ধকার অঞ্চল তৈরি হবে। এবার আমি বলছি 0 কেন, তার কারণ এখানে যে ওয়েভ দুটো আমি নিয়েছি তাদের প্রত্যেকের অ্যামপ্লিটিউড সেম নিয়েছি। এই সেম যদি নেওয়া হয় তাহলে সেখানে একেবারে অন্ধকার অঞ্চল তৈরি হয়, তাহলে অ্যামপ্লিটিউড 0 হবে। তাহলে ফর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স এই যে নতুন অ্যামপ্লিটিউডটা সেটা হচ্ছে 2a cos π/λ, দিস উইল বি 0, আর cos যদি 0 হয় তাহলে দেখো বা এখান থেকে দেখো 2a তো নট ইকুয়াল টু 0, তাহলে নিশ্চয়ই এইটুকু 0, তাহলে cos π/λ = 0 সমান cos θ = 0 হলে আমরা সেটাকে লিখতে পারি cos 2n + 1 × π/2, এটা লিখতে পারি, যেখানে n = উপরে আমি লিখছি n 0 থেকে স্টার্ট, হ্যাঁ 0 1 2 ... তাহলে এই জায়গাটা থেকে আমি লিখতে পারি π/λ = 2n + 1 × π/2
দ্যাট ইজ ডেল্টা ইজ ইকাল টু পাই পাই কেটে যাচ্ছে 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2। ভীষণ ইম্পর্ট্যান্ট কন্ডিশনটা। আচ্ছা, এবার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেটা আগে বের করে নিই, তারপরে আমরা সেটাকে ডিসকাস করব ব্যাপারটা অ্যাকচুয়ালি কী হচ্ছে। এরপরে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের কন্ডিশন। কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের জন্যে আমার এই যে অ্যামপ্লিটিউডটা, সেই অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম 2a হতে পারে, প্লাস 2a বা মাইনাস 2এও হতে পারে। যদি মাইনাস 2এও হয় সেক্ষেত্রে বিস্তার কিন্তু মাইনাস 2a তার হোল স্কোয়ারের সাথে যাবে, দ্যাট ইজ 4a স্কোয়ার সাথে প্রপোর্শনাল হবে। তাহলে মাইনাসও হতে পারে প্লাসও হতে পারে, সেটা ইস্যু নয়। তাহলে সেক্ষেত্রে আমি লিখব 2a cos পাই ডেল্টা বাই ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2a ফর কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। এখানে যেমন ছিল 0, এটা প্লাস মাইনাস 2a, তার মানে কজের এইটার মান হবে প্লাস মাইনাস 1। তাহলে সেক্ষেত্রে পাই ডেল্টা বাই ল্যামডাটা হবে 90 যুগ্ম গুণিতক, মানে 0, 180, 180 হলে কস থিটা মাইনাস 1 হয়। তাহলে তোমার হবে 90 যুগ্ম, দ্যাট ইজ 2n ইন্টু পাই বাই 2। আবার ওই n ইকুয়াল টু 0 থেকে স্টার্ট, মাথায় রাখতে হবে। দেয়ারফর ডেল্টা ইকুয়াল টু 2n ইন্টু ল্যামডা বাই 2। এই তো সোজা সাপটা কথা, তোমার পথের পার্থক্য যেটা ডেল্টা, আমরা ডেল্টাটা ক্যালকুলেশনটা করছি। ডেল্টা ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হলে সেখানে ডিস্ট্রাকটিভ, ডেল্টাটা ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক হলে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে। এইবারে ব্যাপারটা বুঝে নিই, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে এই দুটো সোর্স আমার কাছে স্থির আছে, সেই দুটো সোর্স থেকে যে দুটো তরঙ্গ বেরোচ্ছে প্রত্যেকেরই তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। সেই তরঙ্গ দুটো মাধ্যমের বিভিন্ন বিন্দুতে তাদের ইন্টারফারেন্স হতে পারে, বিকজ এই দুটো বিন্দু থেকে বিভিন্ন দিকে তরঙ্গ বেরোচ্ছে। এখান থেকে এখানেও যেতে পারে, এই বিন্দুটা যদি নিই তাহলে এখান থেকে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে যাচ্ছে। তাহলে দুজন এই বিন্দুর জন্যে কেমন পথ ট্রাভেল করছে তাদের পার্থক্য, সেটাই হচ্ছে ডেল্টা। তাহলে এই বিন্দুর জন্য যা ডেল্টা, এই বিন্দুর জন্য তাই ডেল্টা নয়। তাহলে এই বিন্দুটার জন্যে আমি ধরেছি ডেল্টাটা হচ্ছে এইটা ধরেছি, অন্য কোনো বিন্দুর জন্য সেটা ডেল্টা ড্যাশ ধরবো। এইবার বলা হচ্ছে কি, এই বিন্দুতে উপরিপাতিত তরঙ্গদ্বয়ের পথের পার্থক্য যদি ল্যামডা বাই 2, তার মানে এই যে তরঙ্গটা তারা তো একবর্ণী, তাদের ল্যামডা আছে একটা, তরঙ্গ দৈর্ঘ্য আছে একটা, সেই তরঙ্গ দৈর্ঘ্য তার অর্ধেক ল্যামডা বাই 2 তার যদি কোনো অযুগ্ম গুণিতকের সঙ্গে সমান হয় পথের পার্থক্যটা, তাহলে ওইখানটাতে ওই তরঙ্গ দুটো একে অপরের প্রভাবকে নষ্ট করে দেবে। ফলে ওখানে বিস্তারটা হয়ে যাবে 0, লব্ধি বিস্তার। সেটা ম্যাথামেটিক্যালি আমার আসছে, এতে আমার কোনো হাত নেই, ম্যাথামেটিক্যালি সেটা এসেছে। এবং তোমার তীব্রতাটা হয়ে যাবে 0, যেহেতু তীব্রতা I ইজ প্রপোর্শনাল টু তোমার a স্কোয়ার হয়, ঠিক আছে। তাহলে a যদি 0 হয় তাহলে আইও 0 হয়ে যাবে। কনস্ট্রাকটিভের ক্ষেত্রে এমন যদি কোনো বিন্দু হয় যেখানে উপরিপাতিত তরঙ্গদ্বয়ের মধ্যে পথের পার্থক্য সেটা ওই যে সেই ল্যামডা বাই 2 তার কোনো যুগ্ম গুণিতকের সঙ্গে সমান, ঠিক আছে, তাহলে সেই বিন্দুতে তোমার কনস্ট্রাকটিভ, অর্থাৎ সেখানে উজ্জ্বল আলো আমরা সেখানটাতে পাবো। এবার এখানে আমরা প্রথম থেকে একটা অ্যাপ্রক্সিমেশন ধরে নিয়েছি। সেই অ্যাপ্রক্সিমেশনটা হচ্ছে এইখান থেকে আর এখান থেকে যে তরঙ্গ দুটো বেরোচ্ছে তাদের বিস্তারটা সেম ধরেছিলাম আমি। সেম নাও হতে পারে, সেম না হলে কি হবে তার জন্য আমি ইকুয়েশন লিখব। এবং দেখো এর করেসপন্ডিং আমি আরও দুটো ইকুয়েশন একটু লিখে দিই। সেটা হচ্ছে যদি আমার ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হয় সেক্ষেত্রে পথের পার্থক্য হচ্ছে এইটা, এবং দশার পার্থক্য যদি ফাই হয় তাহলে ফাই ইজ ইকাল টু আমার হবে, ফাই ইজ ইকাল টু, আমি তোমাকে একটু আগে বলেছিলাম ফাইয়ের সাথে ডেল্টার সম্পর্ক, ফাই সমান সমান 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল্টা। তাহলে এখান থেকে দেখো এইটাও লেখা যায়, এই ফাই বাই 2 পাই সমান ডেল্টা বাই ল্যামডা। তুমি মনে রাখবে কি, ফাইয়ের 2 পাই
ডেল্টা ল্যামডার সমান, অর্থাৎ দশার দিক থেকে 2 যেটা হয়, পথের দিক থেকে ল্যামডা সেটা হয়। তাহলে এখানে দেখো এটা λ/2 এর অযুগ্ম গুণিতক, তাহলে পথের পার্থক্য যদি λ/2 এর অযুগ্ম গুণিতক হয়, তাহলে দশার পার্থক্য, আচ্ছা 2 ইকুইভ্যালেন্ট টু ল্যামডা যদি হয়, তাহলে λ/2 ইজ ইকুইভ্যালেন্ট টু পাই হবে। তাহলে এখানটায় জাস্ট পাই লিখে দাও, তাহলে ফাই হবে পাই এর অযুগ্ম গুণিতক, পাই ইন্টু 2n+1, ঠিক আছে। অর্থাৎ যে বিন্দুর ক্ষেত্রে উপরিপাতিত তরঙ্গদ্বয়ের মধ্যে দশার পার্থক্য পাই এর অযুগ্ম গুণিতক, অর্থাৎ পথের পার্থক্য λ/2 অযুগ্ম গুণিতক, সেখানে ধ্বংসাত্মক ব্যতিচার বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। একই কথা তোমার কনস্ট্রাকটিভের ক্ষেত্রেও, এক্ষেত্রে হবে জাস্ট ফাই সমান 2n ইন্টু পাই, এই, ঠিক আছে। দুটো জিনিস একটু মাথায় ঢুকিয়ে নাও। এবারে আমরা দেখব যদি এই এ আর বি থেকে যে তরঙ্গ দুটো যাচ্ছে তাদের বিস্তারটা সমান না হয়ে অন্য কোনো বিস্তার হয়, সেক্ষেত্রে কী সিচুয়েশন তৈরি হয় খেয়াল করো। এবারে যদি যে দুটো উৎস থেকে তরঙ্গ দুটো যাচ্ছে তাদের মধ্যে, তাদের থেকে যে ওয়েভ দুটো বেরোচ্ছে, তাদের বিস্তার যদি যথাক্রমে A1 অ্যান্ড A2 হয়, সেই ক্ষেত্রে লব্ধি যে বিস্তারটা আমরা ভেক্টরের নিয়মে বের করি, A ইজ ইকুয়াল টু বা A স্কোয়ার ইকুয়াল টু, এটা লব্ধি বিস্তার, সেটা হবে A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2। এবারে এইটা একটু খেয়াল রাখতে হবে, ফাই লিখছি আমি, এটা কস ফাই, যেখানে ফাইটা হচ্ছে যে বিন্দুতে আমার উপরিপাতটা ঘটছে সেই বিন্দুতে সেই বিন্দুর জন্য উপরিপাতিত তরঙ্গদ্বয়ের মধ্যেকার দশার পার্থক্য, ফেজ ডিফারেন্স, ঠিক আছে। পথের ডিফারেন্স দিয়ে করছি না, ফেজ ডিফারেন্স দিয়ে করছি। তাহলে এটা হচ্ছে ফর্মুলা। তাহলে এ এখান থেকে পাচ্ছি √A1 স্কোয়ার প্লাস A2 স্কোয়ার প্লাস 2A1 A2 cos ফাই, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি বলি ম্যাক্সিমাম আমার অ্যামপ্লিটিউড কখন হবে, ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড তখনই হবে যদি এ ম্যাক্স বের করতে চাই, সেটা হবে ভেক্টরের নিয়মে ফাই যদি 0 হয়, বা মানে cos ফাই ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে ফাই 0 হতে পারে, 2 হতে পারে, এগুলো হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এ ম্যাক্স উইল বি A1 প্লাস A2, তাহলে কখন হবে সেটা, ফর ফাই ইকুয়াল টু 2 এর যে কোনো গুণিতক, তাই না বলো, 2 এর যে কোনো গুণিতক, কারণ এর গুণিতক হলে তো -1 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে n ইকুয়াল টু কত, 0 1 2, এগুলো 2n যদি হয়, তার মানে 0 হতে পারে, এরপরে 360 ডিগ্রি হতে পারে, তা সেগুলোর ক্ষেত্রে cos ফাই কী হবে, +1 হবে। তাহলে এইটার ক্ষেত্রেই যদি তুমি বলো দশার পার্থক্যটা 2 এর যে কোনো গুণিতক, তাহলে পথের পার্থক্য কী হবে, 2 মানে ল্যামডা, তাহলে ল্যামডার যে কোনো গুণিতক হবে না। তাহলে আমরা একটু আগে বলেছিলাম λ/2 এর যুগ্ম গুণিতকের ক্ষেত্রে এটা হয়, তাহলে দেখো 2 কেটে ল্যামডার যে কোনো গুণিতকই হচ্ছে, তাহলে রেজাল্টের সময় কিন্তু মিলছে, তাতে কোনো অসুবিধে নেই। এবং যদি আমার বিস্তার দুটো সমান হতো তাহলে A প্লাস A 2A হয়ে যেত, এই, আর কোনো অসুবিধে হওয়ার কথা নয় এখানে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে A ম্যাক্স হয়ে গেল আমার A1 প্লাস A2। A মিনিমাম যদি বলতাম, তাহলে A মিনিমাম উইল বি A1 মাইনাস A2 বা A2 মাইনাস A1, যেটা বড় তার থেকে ছোটোটা বিয়োগ হতো। তাহলে এটা কখন হতো, ফর ফাই সমান তোমার 0 কখন হবে, -1 কখন হবে, cos ফাই -1 কখন, সেটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ পাই এর অযুগ্ম যদি কোনো গুণিতক হয় পাই এর, তাহলে পাই এর 2n+1, এইটা। তাহলে এটাকে তুমি এভাবে লিখতে পারো, পাই এর যুগ্ম গুণিতক আর এটা পাই এর অযুগ্ম গুণিতক, তাহলে সেই ক্ষেত্রে তোমার এ মিনিমাম হবে। পাই এর অযুগ্ম গুণিতক মানে λ/2 এর অযুগ্ম গুণিতক, আর এখানে পাই এর যুগ্ম গুণিতক মানে λ/2 এর যুগ্ম গুণিতক। আগের রেজাল্টের সঙ্গে ম্যাচ করছে, কোনো অসুবিধে তাতে নেই, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আমরা তীব্রতার ইকুয়েশনও লিখতে পারি, ইন্টেন্সিটি।
দেখো আমি একটু আগে বলেছি আই ইজ প্রপোর্শনাল টু এ স্কোয়ার, দেয়ারফর আই সমান সমান কে ইন্টু এ স্কোয়ার। তাহলে জাস্ট দুদিকে কে দিয়ে গুণ করে দিলে কে কে সব চলে আসবে। তাহলে এইটাকে আমি লিখতে পারি সিম্পলি আই লব্ধি আই, এটাকে লিখতে পারি আই ওয়ান, মানে কে এ ওয়ান স্কোয়ার আই ওয়ান, এটা আই টু। এটাকে কি লিখতে পারি দেখো, টু রুটের মধ্যে এখানে একটা রুটকে নিলাম, এখানে একটা রুটকে নিলাম, কে দিয়ে গুণ করেছি, তাহলে রুটকে এ ওয়ান স্কোয়ার, তাহলে রুট আই ওয়ান রুট আই টু কস ফাই। তাহলে এই রেজাল্টগুলো কিন্তু আমি এখান থেকে লিখতে পারি। ঠিক আছে, এবার এখান থেকে কেমন কোয়েশ্চেন আসে আমি দেখাচ্ছি। কোয়েশ্চেন নেবো একসাথেই, সবগুলো নেবো। এবার এর মধ্যে একটা স্পেশাল কেস হচ্ছে, আমি এ ওয়ান আর এ টুকে আমি সমান ধরে নিচ্ছি, এ ওয়ান ইকুয়াল টু এ টু, লেট এ ওয়ান ইকুয়াল টু এ টু, এবং কোনো একটা বিন্দুর জন্যে উপরিপাতিত যে তরঙ্গদ্বয় তারা ফাই দশার পার্থক্য নিয়ে মিলিত হয়েছে, ফাই দশার পার্থক্য নিয়ে। তাহলে এ ওয়ান ইকুয়াল টু এ টু, এটাকে আমি বড় হাতের এ বললাম ধরো, কারণ ছোটো হাতের এ দিয়ে আমি লব্ধিটা দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে এ ওয়ান ইকুয়াল টু যদি এ টু হয়, তাহলে ইন্টেন্সিটিতে একটু বসাই, তাহলে আই ইজ ইকাল টু, আচ্ছা ইন্টেন্সিটি না বিস্তারেই বসাই, তাহলে লব্ধি বিস্তার যেটা সেটা হবে এ স্কোয়ার ইকুয়াল টু এস বড় হাতের এ স্কোয়ার প্লাস বড় হাতের এ স্কোয়ার, তাহলে টু এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার কস ফাই, ফাই দশার পার্থক্য নিয়ে মিলিত হচ্ছে। और স্মল এ স্কোয়ার ইকুয়াল টু, এখান থেকে টু এ স্কোয়ার আমি কমন নিলাম, ওয়ান প্লাস কস ফাই থাকছে সমান সমান টু এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস ফাই মানে হচ্ছে টু কস স্কোয়ার ফাই বাই টু সমান সমান ফোর এ স্কোয়ার কস স্কোয়ার ফাই বাই টু, দিস ইজ স্মল এ স্কোয়ার। এবার এদিকে দুদিকে কে দিয়ে যদি গুণ করে দিই, আচ্ছা এখান থেকে একটা রেজাল্ট আমি পেয়ে যাচ্ছি, দেখো সেটা হচ্ছে স্মল এ ইকুয়াল টু টু এ কস ফাই বাই টু। রেজাল্টটা খুব গুরুত্বপূর্ণ, মাথায় রেখো, সেটা হচ্ছে লব্ধি বিস্তার কখন, যখন একই অ্যাম্প্লিটিউডের দুটো তরঙ্গের উপরিপাত ঘটছে কোনো বিন্দুতে ফাই দশা পার্থক্য নিয়ে, মাথায় রেখো। ঠিক আছে, এখান থেকে যদি দুদিকে জাস্ট বর্গমূল করি তুমি এটাই পাবো, এটা কিন্তু তোমার লব্ধি বিস্তারের ফর্মুলা। আচ্ছা এইবারে যদি আমি এখান থেকে ইন্টেন্সিটি বের করি, জাস্ট দুদিকে কে দিয়ে যদি গুণ করি, এদিকে একটা কে দিয়ে গুণ করে দেয়, এদিকে একটা কে দিয়ে, তাহলে কে এ স্কোয়ার, এটা হচ্ছে লব্ধি ইন্টেন্সিটি আই। আর দেখো কে ইন্টু বড় হাতের স্কোয়ার, এটা কি প্রত্যেকটার ইন্টেন্সিটি হবে, তার কারণ প্রত্যেকটার বিস্তার এ ছিল, তাহলে কে বড় হাতের স্কোয়ার প্রত্যেকটার ইন্টেন্সিটি। তাহলে আমি এটা লিখতে পারি ফোর, প্রত্যেকটার ইন্টেন্সিটিকে আমি বলছি আই জিরো কজ স্কোয়ার ফাই বাই টু। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, সেটা হচ্ছে লব্ধি ইন্টেন্সিটি যখন ইকুয়াল ইন্টেন্সিটির দুটো ওয়েভ কোনো বিন্দুতে ফাই দশার পার্থক্য নিয়ে মিলিত হচ্ছে, ফাই বাই টু দশা পার্থক্য না কিন্তু ফাই, তোমাকে সেভাবেই কিন্তু পরীক্ষাতে দিয়ে দেবে এবং কোশ্চেন কিন্তু এসেওছে এটার উপর বেস করে বিগত বছরে, ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। তুমি এখান থেকে জাস্ট এইটুকু জিনিস মাথায় রাখতে পারো, ফাই যদি আমার টু পাইয়ের সমান হয়, বা দরকার নেই ওই আগেও লিখেছি, ফাই বাই টু পাই সমান সমান ডেল্টা বাই ল্যামডা। তাহলে যদি দুটো ইন্টারফেয়ারিং ওয়েভস আছে আমার কাছে, তাদের কোনো বিন্দুর জন্যে ফাই তো বলেই দিল, এই ফর্মুলাতে ব্যবহার করছো সরাসরি, কিন্তু হতে পারে পথের পার্থক্যটা বলে দিল, ডেল্টাটা বলে দিল, তাহলে তুমি এইখানে কিভাবে ইউজ করবে, কিছুই না, জাস্ট ফাই যদি তোমার টু পাই হয়, তাহলে এখানটাতে বসিয়ে মানে ডেল্টাটা তোমায় বলে দিয়েছে, তাহলে ডেল্টার ওখানটায় বসিয়ে, ডেল্টাটা নিশ্চয়ই ল্যামডার কোনো একটা গুণিতকের মাধ্যমে বলবে, তোমায় ফ্র্যাকশনও বলতে পারে, ল্যামডার সাহায্যে বলবে, ফাইটা তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে, নিয়ে জাস্ট এখানে পুট করে দেবে, লব্ধি ইন্টেন্সিটি তুমি সাথে সাথে পেয়ে যাবে। খুব ইম্পর্ট্যান্ট, অঙ্কে আমি আসছি, প্রবলেম নেবো যখন একসাথে দেখাবো। ঠিক আছে, এখান থেকে আমি একটা কাজ করি, ব্যতিচারের বা ইন্টারফারেন্সের যে প্যাটার্নটা একটু আমি দেখিয়ে দিই। দেখো
তাহলে ইন্টেন্সিটি দেবো আমি ওয়াই অক্ষে, আর এদিকে দেবো অবস্থান। এটা হচ্ছে ইন্টেন্সিটি, আই দিলাম। তো ম্যাক্সিমাম ইন্টেন্সিটি কত? 4I0, ঠিক আছে? কারণ যখন কজের মান +-1 হবে, দেখো +1 হলেও এটা প্লাসই থাকবে, মাইনাস হলেও এটা একই থাকবে। এবং আমি অলরেডি একটু আগে দেখেইছি যে যেখানে পাইয়ের মানে দশা পার্থক্যটা অর্থাৎ ফাইটা পাইয়ের যুগ্ম গুণিতক, সেখানে আমার কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, আর যেখানে পাইয়ের অযুগ্ম গুণিতক সেখানে ডিস্ট্রাকটিভ হবে। তো সেটা তো আমি দেখতেই পারো, এখানে পাইয়ের যদি যুগ্ম বসাই অর্থাৎ 0 বসাই তাহলে 1 হবে, পাইয়ের যুগ্ম মানে 2π বসালে এখানটায় cos স্কয়ার পাই আসছে, cos স্কয়ার পাই মানে -1 তার হোল স্কয়ার, ওকে। কিন্তু আমি যদি পাইয়ের অযুগ্ম বসাই, দেখো তাহলে পাইয়ের অযুগ্ম মানে হচ্ছে প্রথম হচ্ছে শুধু পাই, তাহলে এখানে আসছে π/2, তাহলে 0, 3π/2 0, ঠিক আছে? তাহলে সেখানে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, তীব্রতা আমার হয়ে যাবে 0। তাহলে জাস্ট আমি আগে প্যাটার্নটাকে দেখি, যেহেতু কজের ভেরিয়েশন, কজ স্কোয়ারের এরকম ভেরিয়েশন হবে। ভেরিয়েশনটা দেখালাম আমি, বোথ সাইডে হবে, নেগেটিভের জন্য হতে পারে, অ্যাঙ্গুলার অবস্থান যদি নেগেটিভ হয়। তাহলে এবারে আমি মানগুলো দিচ্ছি, এগুলো হচ্ছে ফাই অর্থাৎ দশার পার্থক্য যাচ্ছে এদিকে, বিভিন্ন পয়েন্টের জন্য দশা পার্থক্যটা কেমন ইন্টারফেয়ারিং দুটো ওয়েভসের। তাহলে এই বিন্দুটাতে দশা পার্থক্য 0, এটাতে আমি বলেছি পাইয়ের অযুগ্ম দ্যাট ইজ শুধু পাই, এটা পাইয়ের যুগ্ম দ্যাট ইজ 2π, পাইয়ের অযুগ্ম 3π অ্যান্ড সো অন, এদিকটা -π -2π অ্যান্ড সো অন, এভাবে চলতে থাকবে উভয় দিকে। তাহলে এই হচ্ছে, আর এটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি, আমি বলেছি 4I0 হবে। ব্যতিচারের ক্ষেত্রে এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা এটা কিন্তু চেঞ্জ হবে না, কিন্তু এরপরে আমরা পরের চ্যাপ্টারে ডিফ্রাকশন করব, সেক্ষেত্রে দেখব ম্যাক্সিমাম ইন্টেন্সিটির মান কিন্তু ক্রমাগত কমতে থাকে। তার কারণ আছে, কিছু এক্সপ্লেনেশনে বলা হবে, ঠিক আছে? এখানে আর দুটো জিনিস একটু ছোটোখাটো নিয়ে নিই, সেটা হচ্ছে সাস্টেনেবল ইন্টারফারেন্স প্যাটার্ন। অর্থাৎ কোনো স্থানে ধরো এই বোর্ডটার উপরে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়েছে, তার মানে সেই ইন্টারফারেন্স প্যাটার্ন দেখতে এরকম হয় যে এখানটায় উজ্জ্বল, তারপরে অন্ধকার, তারপরে উজ্জ্বল, তারপরে অন্ধকার। এবার প্রশ্ন হচ্ছে এই উজ্জ্বল অন্ধকার এটা সাস্টেনেবল কখন হবে, অর্থাৎ এই যে প্যাটার্নটা এটা সময়ের সাথে সাথে পাল্টাবে না, সেটা কখন হবে, ঠিক আছে? এইটা একটু বুঝতে হবে। তার কয়েকটা শর্ত আছে, আমি এখানে ছোট ছোট করে নিয়ে নিচ্ছি। প্রথম যে শর্ত সেটা হচ্ছে আমাদের যে λ1 আর λ2 এই দুটোকে সেম হতে হবে, মনোক্রোমাটিক লাইট হতে হবে, ঠিক আছে? এর সাথে আর একটা হচ্ছে ইন্টারফারেন্স প্যাটার্নকে যদি ভিজিবল হতে হয়, মানে ক্লিয়ারলি ভিজিবল হতে হয় অন্ধকার এবং আলোকিতটা, তার যে শর্ত সেটা হচ্ছে A1 = A2 বা A1 নিয়ারলি ইকুয়াল টু A2। তার কারণ আমি দেখতেই পাচ্ছি যে A মিনিমাম যেটা এসেছে A1 - A2, আর A ম্যাক্সিমাম যেটা এসেছে A1 + A2। ফর এক্সাম্পল A1 = তুমি নিলে 20 ইউনিট, আর A2 তুমি নিলে ধরো 6 ইউনিট, তাহলে 20 আর 6 যোগ করলে 26 হয়, 20 - 6 করলে 14 হয়। তাহলে দেখতে পাচ্ছ ম্যাক্সিমামটা 20 থেকে খুব বেশি নয়, 26 মাত্র, আর মিনিমামটা 20 থেকে খুব কম নয়, সেটা মাত্র 14। তাহলে ভালো ভিজিবল হবে না আলোকিতটা আর অন্ধকারটা। কিন্তু এটাই যদি 20 আর 18 হতো, তাহলে 38 এবং 2, তাহলে ইন্টেন্সিটিটা যেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হতো সেখানে অনেকটা বেশি, যেখানে ডিস্ট্রাকটিভ সেখানে অনেকটা কম। তাহলে 1 নম্বর, 2 নম্বর এবং থার্ড, সেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, দুটো যে সোর্স আমি নেব A এবং B, সেই সোর্স দুটোকে হতে হবে কোহেরেন্ট সোর্স। কোহেরেন্ট সোর্স, কোহেরেন্ট সোর্স কাকে বলে? দুটো সোর্স থেকে নির্গত যে তরঙ্গদ্বয়, সেই তরঙ্গদ্বয়ের মধ্যে যে দশার সম্পর্ক, সেটা দশার পার্থক্য তুমি বলতে পারো, সেই দশার সম্পর্ক বা দশার পার্থক্য সেটা সময়ের সাথে সাথে যেন না পাল্টায়। সময়ের সাথে সাথে পাল্টালে সেটা আর কোহেরেন্স তাদের মধ্যে থাকে না, তার মানে তারা আর কোহেরেন্ট সোর্স কিন্তু হয় না। তাহলে সাস্টেনেবল ইন্টারফারেন্স প্যাটার্ন রাখার জন্য এই থার্ড পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট।
কোহেরেন্ট সোর্স হতে হবে। এবারে একটা মোমবাতির শিখা আছে, সে কি কোহেরেন্ট হতে পারে? বা দুটো মোমবাতির শিখা, তারা কখনোই কোহেরেন্ট সোর্স হতে পারে না, মনে রাখতে হবে। তার কারণ এর থেকে যে ওয়েভগুলো বেরোবে আর এর থেকে যে ওয়েভগুলো বেরোবে তাদের মধ্যে বিশেষ সম্পর্ক থাকবে না, এবং সময়ের সাথে সাথে সেই সম্পর্ক চেঞ্জ হতে পারে। কিন্তু যদি এরকম হয় আমার কাছে একটাই মোমবাতির সোর্স আছে এবং সেটার থেকে যে ওয়েভগুলো বেরোচ্ছে আমি সেখান থেকে দুটো ওয়েভকে ডিরাইভ করছি, ঠিক আছে, এখান থেকে একটা সোর্স, এখান থেকে, তাই এটা S1 বললাম, এটা S2, এই দুটো কিন্তু তোমার কোহেরেন্ট সোর্স হতে পারে। অর্থাৎ মূল কোনো সোর্স থেকে ডিরাইভড যে দুটো সোর্স তারা কিন্তু হতে পারে তোমার কোহেরেন্ট সোর্স। তো এগুলো একটু মাথায় রাখতে হবে ইন্টারফারেন্সের ক্ষেত্রে। নেক্সট আমাদের যেটা আছে এই চ্যাপ্টারে সবথেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ইন্টারফারেন্সেরই YDAC, ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। সেটা আমাদের বিস্তারিতভাবে পড়াশোনা করতে হবে। দেখো, তো YDAC করবার আগে কয়েকটা প্রবলেম একটু নিয়ে নিই। দেখো, প্রথম যে প্রবলেমটা বলছে যে দুটো ওয়েভের ইন্টারফারেন্স হচ্ছে ব্যতিচার ঝালক সৃষ্টির ক্ষেত্রে তাদের তীব্রতার অনুপাত, ইন্ডিভিজুয়াল যে তীব্রতা I1:I2 9:1 বলেছে ম্যাক্সিমাম আর মিনিমাম ইন্টেন্সিটির অনুপাতটা কী হবে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তুমি সবসময় যেটা চেষ্টা করবে, ইন্ডিভিজুয়াল বিস্তারের অনুপাতটা যদি বের করতে পারো খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে। সবসময় চেষ্টা করবে একটা ইন্ডিভিজুয়াল বিস্তারের অনুপাতটা বের করতে, ওইটা বের করলে সব কিছু পেয়ে যাবে সাথে সাথে। তাহলে দেখো I1:I2 যদি 9:1 হয় তাহলে আমি এটা লিখতে পারি KA1² KA2² = 9:1। তাহলে এখান থেকে A1/A2 3:1 হয়ে গেল, 3/1 হয়ে গেল। আমাকে যেতে হবে Imax/Imin। তাহলে Imax মানে কি? Amax তার স্কোয়ার। তাহলে Amax মানে আবার কি? A1 + A2। তাহলে Amax আমি এখান থেকে পাবো, দেখো A1 + A2, আর Amin মানে A1 - A2। দেখতেই পাচ্ছি A1টা তো বড়, তাহলে যোগ ভাগ করা হয়েছে, তাহলে 4/2 হবে, ঠিক আছে, 3 এর আগে 4/2। তাহলে এটাই তো আমি পেলাম Amax/Amin। তাহলে 2:1। তাহলে এবারে আমি যদি Amax এর স্কোয়ার করে উপর নিচে আবার K দিয়ে গুণ করি, তাহলে স্কোয়ার যদি করি তাহলে এর স্কোয়ার হয়ে যাবে, এটা স্কোয়ার হবে, আর উপর নিচে K দিয়ে যদি গুণ করি তাহলে আমি কিন্তু এটা হবে Imax, এটা হবে Imin। তাহলে 4:1। তাহলে স্টেপগুলো মাথায় রাখো, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। দেখো I1:I2 9:1। তাহলে এর থেকে A1:A2 3:1, A1 + A2 বা A1 - A2 4/2, তাকে স্কোয়ার করলে আমি Imax/Imin পেয়ে গেলাম। এটারই উল্টো হচ্ছে তোমার, এটা Imax/Iminটা দেওয়া আছে, আমাকে ইন্ডিভিজুয়াল ইন্টেন্সিটি বের করতে হবে। আমি বারবার বলছি চেষ্টা করবে সবসময় ইন্ডিভিজুয়াল বিস্তারগুলো বের করার, A1:A2। তাহলে Imax/Imin যদি এটা থাকে তাহলে Amax/Amin এইটা আমি বের করার চেষ্টা করব, জাস্ট বর্গমূল করে 5/1। এবার এটা মানে কি? A1 + A2 A1 - A2। তাহলে এটা মানে 5/1। তাহলে এখান থেকে জাস্ট এবার যোগ ভাগ করে দাও, তাহলে যোগ করলে এটা 2A1 হচ্ছে, তাহলে 2A1 আর নিচে বিয়োগ করলে 2A2, দ্যাট উইল বি 6/4। তাহলে 3/2। এবার স্কোয়ার করে দিলে A1² A2², তাকে কে দিয়ে গুণ করবো, 9:4 উইল বি দ্য আনসার, ঠিক আছে, I1:I2। এখানে একটা জিনিস মাথায় রাখবার, প্রত্যেকটাতেই কিন্তু ম্যাক্স মিনিমাম বলছে, তার মানে আমি সেই দশার যে পার্থক্য সেটা কিন্তু আমরা পাইয়ের যুগ্ম ধরে নিচ্ছি। তার মানে কস যেটা ফাই এসেছিল সেটাকে 1 ধরছি, ঠিক আছে, খেয়াল রাখতে হবে কিন্তু cos ফাইকে 1 ধরছি। যদি অন্য কিছু আমাকে ফাই বলে দেয় তখন আমরা ওই ফর্মুলা ব্যবহার করব এবং সেটা আসার চান্সও বেশি। এটা বেশ সহজ কিছু অঙ্ক হলো। এইবারে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে, দুটো যে ইন্টারফেয়ারিং ওয়েভস আছে তাদের I বলে দিয়েছে I এবং 4I, এবং দুটো বিন্দু আছে মাধ্যমে, A বিন্দু এবং B বিন্দু। A বিন্দুতে ইন্টারফেয়ারিং যে ওয়েভ দুটো তারা π/2 দশার পার্থক্য নিয়ে মিলিত হচ্ছে, B বিন্দুতে π দশার পার্থক্য নিয়ে মিলিত হচ্ছে।
তো বলছে আই রেজাল্ট্যান্ট এ, অর্থাৎ এ বিন্দুতে যে রেজাল্ট্যান্ট হচ্ছে লব্ধি তীব্রতা হচ্ছে, আর বি বিন্দুতে যে লব্ধি তীব্রতা, এদের বিয়োগফল বের করো। ঠিক আছে, বেশ সুন্দর অঙ্ক, খেয়াল করো এবারে। তার জন্য আমরা ফর্মুলা সরাসরি পাতাবো। আমরা লব্ধি ইন্টেন্সিটির ফর্মুলা আই রেজাল্ট্যান্ট লিখছি। আমি আগেরটাতে আই লিখেছিলাম শুধু, কারণ ওখানে এটা I1 এটা I2 ছিল, এখানে আই রেজাল্ট্যান্ট লিখছি। আই রেজাল্ট্যান্ট মানে এইটা ছিল I1 প্লাস I2 প্লাস 2 রুট I1 রুট I2 cos ফাই। ঠিক আছে, ফাই হচ্ছে দশার পার্থক্য, যে বিন্দুতে উপরিপাত ঘটছে সেই বিন্দুর জন্য। তাহলে এখানে যদি মান বসায় এটা হবে প্রথমটার ক্ষেত্রে, তাহলে আই রেজাল্ট্যান্ট এ, I লিখছি, আই রেজাল্ট্যান্ট এ সেটা হবে দেখো I প্লাস 4i, তাহলে 5i প্লাস cos পাই বাই 2 বসিয়ে দিলে 0 হয়ে যাবে, তাহলে ওটা আর করার দরকার নেই। আই রেজাল্ট্যান্ট বি ক্যালকুলেশন করি, আই রেজাল্ট্যান্ট বি সেটা হবে I প্লাস 4i দ্যাট ইজ 5i, আর এটা হবে -1, তাহলে এটা 5i হলো, আর cos পাই বসালে হবে -1, তাহলে -2, আর এটা হবে রুটের মধ্যে 4i রুটের মধ্যে i, তাহলে ইন্টু 2i, তাহলে শুধু i। তাহলে এবার আমাকে ক্যালকুলেশন করতে হবে বিয়োগফলটা, তাহলে আই রেজাল্ট্যান্ট এ মাইনাস আই রেজাল্ট্যান্ট বি সেটা হবে 5i মাইনাস i দ্যাট ইজ 4i। এটা হচ্ছে আনসার। তো এই ফর্মুলা যদি তুমি মনে রাখতে পারো, তাহলে যে কোনো বিন্দুতে যে কোনো দশা পার্থক্য নিয়ে বলুক তুমি কিন্তু রেজাল্ট্যান্ট ইন্টেন্সিটি বের করতে পারবে। আর অ্যামপ্লিটিউডের জন্য তো জাস্ট a স্কোয়ার ইকুয়াল টু a1 স্কোয়ার a2 স্কোয়ার 2a1 a2 cos ফাই। ঠিক আছে, যদি তোমার পথের পার্থক্য নিয়েও বলে, জাস্ট ওই পথের পার্থক্যের করসপন্ডিং দশা পার্থক্য ক্যালকুলেশন করে এখানে বসিয়ে দেবে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। যে কোনো কোশ্চেন এই ওরিয়েন্টেড তুমি কিন্তু এই সূত্র দিয়ে হ্যান্ডেল করতে পারবে। নেক্সট আমরা দেখব ইয়াংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। এইবারে এই যে ইন্টারফারেন্স হবে কোনো এক্সপেরিমেন্টের সাহায্যে কি আমরা দেখতে পারি যে সেখানে এরকম প্যাটার্ন তৈরি হচ্ছে? সবার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোহেরেন্ট সোর্স তৈরি করতে হবে, তাহলে আমরা সাস্টেনেবল ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো। তো কোহেরেন্ট সোর্স তৈরি করার জন্যে নিয়ম আছে কয়েকটা, সেটা আগে একটু বলে নিই, তারপরে ওয়াইডিএসিটা নিয়ে আলোচনা করব। প্রথম যেটা সেটা হচ্ছে ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট। ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট এর সাহায্যে আমরা কোহেরেন্ট সোর্স তৈরি করতে পারি। এর কয়েকটা এক্সাম্পল হচ্ছে এরকম, ওয়াইডিএসি পরীক্ষাতে এটা করা হয়, ওয়াইডিএসিতে করা হয়, লয়েড সিঙ্গেল মিরর এক্সপেরিমেন্টে করা হয়, আর ফ্রেনেলের বাইপ্রিজম পরীক্ষাতে করা হয়, ফ্রেনেলস বাইপ্রিজম। এর মধ্যে দুটো একটু ছবি এঁকে দেখাই ওয়াইডিএসিতে কি করা হয়। ওয়াইডিএসিতে আমার কাছে একটা সিঙ্গেল সোর্স থাকে, সেটা হচ্ছে এস, এবং এর থেকে চারিদিকে তরঙ্গ ছড়িয়ে পড়ছে। এইটা হচ্ছে S1 আর S2, এই দুটো হচ্ছে খুব সরু দুটো স্লিট। ঠিক আছে, এবং এই স্লিট থেকে চারিদিকে এবার তরঙ্গ ছড়িয়ে পড়ে। ঠিক আছে, তার মানে এখান থেকে যে ওয়েভটা যাচ্ছে তার ওয়েভ ফ্রন্ট এরকম, এবং সেই ওয়েভ ফ্রন্ট থেকে এখান থেকে এই যে দুটো পয়েন্ট তারা নতুন ওয়েভের জেনারেশন করছে, তাদের থেকে এবার ওয়েভগুলো এইভাবে যাচ্ছে, এর থেকে আবার ওয়েভগুলো এইভাবে যাচ্ছে, চারিদিকে যাচ্ছে, এবং তার থেকে পর্দায় ধরো কোনো বিন্দু আছে পি বিন্দু, সেখানে ইন্টারফারেন্সটা হয়। তাহলে মূল যে সোর্স সেটা হচ্ছে এস, এবং S1 আর S2 হচ্ছে ওর থেকে দুটো ডিরাইভড সোর্স। এর জন্য কি হয়, যদি আমি এসে কোনো পরিবর্তন করি তাহলে S1 আর S2তে ঠিক একইভাবে পরিবর্তনটা হয়। তার মানে ধরো আমি এসকে এরকম নিচে নামিয়ে দিলাম, এসকে উপরে উঠিয়ে দিলাম, এই সমস্ত যদি করি তাহলে S1 S2তে একই রকম একটা এফেক্ট আসে। সেই জন্য এই দুটো বিন্দু থেকে বা দুটো সোর্স থেকে যাওয়া যে তরঙ্গ, তাদের মধ্যে যে দশার বা পথের পার্থক্য কোনো একটা বিন্দুর জন্য মাধ্যমে, যে কোনো বিন্দু হতে পারে, সেই যে পথের পার্থক্য আর দশার পার্থক্যের যে সম্পর্কটা সেটা সেম থাকে, সময়ের সাথে সাথে পাল্টায় না, তাই এটা কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করে। এইটা আমার ওয়াইডিএসিতে হয়। আর লয়েড সিঙ্গেল মিররের ক্ষেত্রে এখানে একটা সোর্স ধরো আছে এস,
এখানে একটা মিরর থাকে। এইগুলোর আমাদের ম্যাথমেটিক্স নেই, লয়েড সিঙ্গেল মিরর ফ্রেনেল বাইপ্রিজম বিএসসিতে পড়ানো হয়। এখান থেকে এস থেকে সরাসরি মাধ্যমে কোনো একটা বিন্দুতে আলো যায়, পি পয়েন্টে যায়, আর একটা এরকম রিফ্লেক্ট হয়ে যায়, ঠিক আছে। যেটা রিফ্লেক্ট হয়ে পিতে পৌঁছবে আমি সেটা নিচ্ছি, অন্য তরঙ্গও যেতে পারে, এখান থেকে এটা এইদিকে চলে যাচ্ছে, এটা এইদিকে চলে যাচ্ছে, কিন্তু যেটা ঠিক পিতে যাচ্ছে আমি সেইটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে পি মনে করছে একটা সরাসরি আসছে, আর একটা যেন এর ভার্চুয়াল সোর্স এখান থেকে আসছে, এরকম জায়গা থেকে। তাহলে এটাকে আমি এস ড্যাশ বললাম। তাহলে এস আর এস ড্যাশ এই দুজন হচ্ছে পি পয়েন্টের জন্য সোর্স, এবং তারা কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করে, বিকজ দে আর ডিরাইভ ফ্রম দ্য মেইন সোর্স এস। এটা মাথায় রাখো, আর ওই ফ্রেনেল বাইপ্রিজমটা মনে রাখো। আচ্ছা, আর একটা হচ্ছে ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, হলো ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। এটা একটু মনে রাখো, ডিভিশন অফ অ্যামপ্লিটিউড। এটাও আমাদের সিলেবাসে বিশদে কিছু নেই, এর সব বিএসসিতে এগুলো পড়ানো হয়। ডিভিশন অফ অ্যামপ্লিটিউডের ক্ষেত্রে নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্ট খুব ফেমাস, নিউটন স্ট্রিং এক্সপেরিমেন্ট, আর মাইকেলসন ইন্টারফেরোমিটারের একটা এক্সপেরিমেন্ট। সেক্ষেত্রে কিন্তু এই ইন্টারফারেন্স যে প্যাটার্ন, সেটা ডিভিশন অফ অ্যামপ্লিটিউডের থেকে পাওয়া যায়। সেক্ষেত্রে একটা মূল সোর্স থেকে তরঙ্গ এসে একটা রিফ্লেকশন হয়, একটা রিফ্রাকশন হয় বা ট্রান্সমিশন হয়, এর ফলে 50% ভেঙে যায় অ্যামপ্লিটিউডটা, এইভাবে আমরা ভাবতে পারি। হ্যাঁ, তো সেটা নিয়ে আমাদের আলোচনা বিশেষ নেই, তো একটু মাথায় রেখো ডিভিশন অফ অ্যামপ্লিটিউড, এর সাহায্যে আমরা কোহেরেন্ট সোর্স তৈরি করতে পারি, আর ডিভিশন অফ ওয়েভ ফ্রন্ট, এর সাহায্যে আমরা কোহেরেন্ট সোর্স তৈরি করতে পারি। আমাদের যেটা আছে সিলেবাসে সেটা শুধু এই ওয়াইডিএসিটা আছে, যেটা ডিভিশন অফ ওয়েভ ফ্রন্টের মাধ্যমে তৈরি হয়। এবার সেটা আলোচনা করব। দেখো, তো ওয়াইডিএসির ক্ষেত্রে এস হচ্ছে আমার মেন সোর্স, S1 S2 ডিরাইভ সোর্স, দুটো স্লিট, এই যে S1 S2 দুটো স্লিট। এবারে এইটা পর্দা, এখানে পর্দা রাখা হয়েছে, পর্দার উপরে সি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা S1 আর S2 থেকে একই দূরে অবস্থিত, আর পি হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা সি থেকে একটা সার্টেন ডিস্টেন্স দেখা যাচ্ছে, সেটা পিসি ইকুয়াল টু আমি এক্স ধরলাম, এটা এক্স ধরলাম, এক্স দূরে অবস্থিত জেনারেল পয়েন্ট, পি একটা কোনো জেনারেল পয়েন্ট। এর ফলে যেটা দেখা যায় যে প্যাটার্নটা এই সিটা হচ্ছে S1 S2 থেকে একই দূরে, তাই একে বলা হয় সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে, তাই একে বলে সেন্ট্রাল পয়েন্ট, ঠিক আছে। এই সেন্ট্রাল পয়েন্ট হওয়ার জন্যে এই বিন্দুতে আমরা একটা উজ্জ্বল আলোকপট্টি পাই। কেন পাচ্ছি আমি ম্যাথমেটিক্যালি সব বলবো। তারপরে ক্রমান্বয়ে ওপর এবং নিচে ডার্ক ব্যান্ড, তারপর ব্রাইট ব্যান্ড, আবার ডার্ক, আবার ব্রাইট, একই বেধের হবে সব পরপর, এরকম পাই আমরা পরপর, ঠিক আছে, নিচেও তাই। এবার এগুলোর নামটা একটুখানি ভালো করে খেয়াল করো। প্রথমটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, ইজ কল্ড সিবি বললাম। তারপর একটা হচ্ছে ফার্স্ট ডার্ক, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, অ্যান্ড সো অন, এভাবে চলবে। নিচে সেটাও নিচে ওই একই, ফার্স্ট ডার্ক, ফার্স্ট ব্রাইট, সেকেন্ড ডার্ক, সেকেন্ড ব্রাইট, এভাবে চলতে থাকবে। এই হচ্ছে প্যাটার্ন পর্দাতে। এইবারে আমরা ম্যাথমেটিক্স করবো এটা দিয়ে, এবং আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে হবে, এই যে আমি সি পয়েন্টে যখন দেখছি যে কেন সেখানে সেন্ট্রাল ব্রাইট হবে, এক্সপ্লেন করতে হবে, এবং আরও কিছু করব, খেয়াল করো পরপর। আমি ধরেছি যে পিসি ইকুয়াল টু কিন্তু এক্স, ঠিক আছে, আর এই যে স্লিট দুটো তো একই রেখাতে আছে, সেখান থেকে আমার পর্দার যে ডিস্টেন্স সেটা ক্যাপিটাল ডি, এবং এই যে স্লিট দুটোর মধ্যেকার ডিস্টেন্স আমি ছোটো হাতের ছোটো হাতের ডি ধরছি। অনেক বইতে শুধু ছোটো হাতের ডিও ধরা থেকে, আমি 2D ধরছি আমার একটু ক্যালকুলেশনের সুবিধের জন্য, আর কিছু নয়। আচ্ছা, এইটা হয়ে গেল। এইবারে আমাদের যেটা একটা জিনিস মাথায় রাখতে হবে যে ক্যাপিটাল ডিটা এর তুলনায় এই 2Dটা অত্যন্ত ছোট। এই ক্যাপিটাল ডিটা মোটামুটি 1 মিটার রেঞ্জে হয়, 1 মিটার 70 সেন্টিমিটার বা 50 সেন্টিমিটার, সেখানে এই 2Dটা কিন্তু মিলিমিটার রেঞ্জে হয়। তার মানে এই 2Dটা অত্যন্ত ছোট দেন ক্যাপিটাল ডি, এটা একটু মাথায় রাখো। এবং আর একটা জিনিস মাথায় রাখবার, এই যে
ডার্ক ব্রাইট আমি করছি, এই ডার্ক ব্রাইট খুব বেশি রেঞ্জে হয় না, বুঝছো, খুব অল্প স্থানে তৈরি হয়, ঠিক আছে, বিকজ এই ক্যাপিটাল ডিটা অনেক বড়, মাথায় রেখো এটা। এবারে আমরা যেটা করব এখান থেকে প্রথমে সেন্ট্রাল ব্রাইট, তার এক্সপ্লেনেশনটা আমি দেবো কেন ওখানে সেন্ট্রাল ব্রাইটটা হচ্ছে। খেয়াল করো, সি হচ্ছে এমন একটা পয়েন্ট পর্দার উপর অবস্থিত যেটা S1 আর S2 থেকে একই দূরে, এবং এই মাঝখানটা পুরোপুরি বায়ু আছে, অর্থাৎ S1 থেকে C পর্যন্ত যেতে যে মাধ্যমের মধ্যে থেকে আলো গেছে, S2 থেকে C পর্যন্ত একই মাধ্যমের মধ্যে থেকে আলো গেছে। মাধ্যম আলাদা হলে আমরা অপটিক্যাল পাথ সেখানে গণনা করি, বা আলোকীয় পথ বলা হয়, সেটা গণনা করি। এখানে সেসব কিছু দরকার নেই, তার কারণ একই মাধ্যমে রয়েছে, মানে S1Cটাও পুরো যে মাধ্যমে, S2Cও সেই মাধ্যমে। সি বিন্দুটা এই দুটো থেকে একই দূরে হওয়ায় ওখানে উপরিপাতিত যে তরঙ্গ দুটো রয়েছে S1 আর S2 থেকে, তাদের মধ্যে পথের পার্থক্য ডেল্টা সি ইকুয়াল টু 0 নিশ্চয়ই। তাহলে এটা λ/2 এর যুগ্ম গুণিতক, তাহলে n ইকুয়াল টু 0-র জন্য এটা হচ্ছে। তাহলে λ/2 এর যুগ্ম গুণিতক হলে সেখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে, তাহলে ওখানটায় উজ্জ্বল পটি তৈরি হবে। এইবারে উজ্জ্বল পটি সেখানে তৈরি হবে। এবারে আমরা করব যেটা, সেটা হচ্ছে ফ্রিঞ্জ উইথের রাশিমালা। ফ্রিঞ্জ উইথ, আচ্ছা, এটাকে বলা হয় ইন্টারফারেন্স প্যাটার্ন। এই যে সিবি, তারপরে ফার্স্ট ডার্কের পুরো যে প্যাটার্নটা, তাকে বলে ইন্টারফারেন্স প্যাটার্ন। এবং এই যে ফার্স্ট ডার্ক, অর্থাৎ ডার্কটা যতটা আছে, ব্রাইটটা যতটা আছে, এইগুলোর যে উইথ, তাকে বলা হয় ফ্রিঞ্জ উইথ বা ঝালর প্রস্থ, ঠিক আছে। তাহলে ফ্রিঞ্জ উইথ বের করতে গেলে আমাকে ডার্কটাও বের করতে হবে, এটাও বের করতে হবে। ফ্রিঞ্জ উইথ বের করতে গেলে আমাকে ডার্কও বের করতে হবে আর ব্রাইটটাও বের করতে হবে, তাদের প্রস্থটা বের করতে হবে। তাই সেটা বের করার চেষ্টা করছি। দেখো, কোনো একটা পয়েন্ট এই পর্দার উপরে যেটা সেন্ট্রাল পয়েন্ট থেকে এক্স দূরে অবস্থিত, সেই এক্স দূরে এক্সট্রা জেনারেল দূরত্ব সেন্ট্রাল থেকে, তার মানে পি কোনো একটা জেনারেল পয়েন্ট। তাহলে সেই পয়েন্টের ক্ষেত্রে আমাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে ইন্টারফেয়ারিং যে ওয়েভ, অর্থাৎ এইটা আর এটা, এদের মধ্যে পথের যে পার্থক্য ডেল্টা, সেটা কিভাবে রিলেটেড। এটা খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এটা দিয়ে কিন্তু কোশ্চেন তৈরি হয়। তো সেইটা আগে একটুখানি বের করছি, খেয়াল করো, খুব তাড়াহুড়ো করেই বের করব। এইটা যদি আমার ক্যাপিটাল ডি হয়, তাহলে এটাও ক্যাপিটাল ডি। কী করলাম, S1 আর S2 থেকে পর্দার উপর লম্ব আঁকলাম। এটাকে আমি ধরো বললাম পি, ধরো Q1, এটা বললাম Q2। তাহলে PQ1 এইটুকু কত, টোটালটা এক্স, তার থেকে এইটুকুনি হচ্ছে ডি, তাই না, এটুকু ডি। তাহলে ডি বাদ, তাহলে PQ1 ইকুয়াল টু এক্স মাইনাস ডি, আর PQ2 সেটা হচ্ছে এইটুকু এক্স আর এইটুকু ডি, তাহলে এক্স প্লাস ডি, ঠিক আছে। তাহলে PQ1 ইকুয়াল টু এক্স মাইনাস ডি, PQ2 হচ্ছে এক্স প্লাস ডি। এখন দেখো, এই যে ত্রিভুজটা, সেই ত্রিভুজ থেকে আমি এটা পেতে পারি যে S1P তার স্কোয়ার ইকুয়াল টু ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার পেতে পারি। তাহলে সেখান থেকে আমার দরকার কি, প্রথমে পাথ ডিফারেন্স বের করব। কোথায়, কোনো একটা পয়েন্ট যেটা সেন্ট্রাল পয়েন্ট থেকে এক্স দূরে আছে, তাহলে পাথ ডিফারেন্স সেক্ষেত্রে বুঝতেই পারছো, S1 আর S2 থেকে পিতে তরঙ্গ দুটো যাচ্ছে, তাহলে আমাকে বের করতে হবে S2P মাইনাস S1P, এইটা ক্যালকুলেট করতে হবে। এইটা ইকুয়াল টু ডেল্টা ফর এনি পয়েন্ট P হুইচ ইজ সিচুয়েটেড অ্যাট ডিস্টেন্স এক্স ফ্রম সেন্ট্রাল পয়েন্ট সি, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ডেল্টাটা ক্যালকুলেশন করব, তার জন্য আমি S2P তার স্কোয়ার মাইনাস S1P তার স্কোয়ার করলাম। S2P তার স্কোয়ার মানে হচ্ছে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার, এই যে এক্স প্লাস ছোটো হাতের ডি। তাহলে ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স প্লাস ডি তার হোল স্কোয়ার মাইনাস S1P ক্যাপিটাল ডি স্কোয়ার প্লাস এক্স মাইনাস ডি তার হোল স্কোয়ার। তাহলে দিস বিকামস, ডি স্কোয়ার উড়ে যাচ্ছে, 4xd। এইবারে আমি S2P আর S1P স্কোয়ারকে ভাঙিয়ে দিচ্ছি
S2p প্লাস S1p আর S2p মাইনাস S1p, তার মধ্যে S2p প্লাস S1pকে আমি নিয়ে আসছি নিচে। এবং আমি অলরেডি বলেছি এই ডিস্টেন্সটা অনেক বড় 2D থেকে, তাহলে আমি এই S2p আর S1p, আর এই পয়েন্টটা খুব একটা দূরে নয় C থেকে, এই ক্যাপিটাল ডির তুলনায়, ঠিক আছে? তাহলে সেই সেন্সে এইটাকে আমি প্রায় 2D লিখতে পারি, 2 ক্যাপিটাল ডি। তাহলে 4x স্মল ডি বাই 2 ক্যাপিটাল ডি, তাহলে আসছে দেখো x ইন্টু 2 স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এইটা আসছে S2p মাইনাস S1p। তাহলে এটাই হচ্ছে ডেল্টা। খুব গুরুত্বপূর্ণ রিলেশন, ভীষণ গুরুত্বপূর্ণ। x ইন্টু 2d বাই ক্যাপিটাল ডি, এইখানটাতে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, ডেল্টা কোনো একটা পয়েন্ট x দূরে অবস্থিত সেন্ট্রাল পয়েন্ট থেকে, তার জন্য ইন্টারফেরিং দুটো ওয়েভের পথের পার্থক্য সেন্ট্রাল পয়েন্ট থেকে x দূরত্ব ইন্টু স্লিট দুটোর মধ্যেকার ডিস্টেন্স বাই স্লিট থেকে পর্দার ডিস্টেন্স। একটা জিনিস মাথায় রাখবে, এই যে ছোটো হাতের ডিটা, এটা কখনোই 2D ছাড়া আসবে না। যেখানে যেখানে যত রিলেশন আছে সব জায়গাতেই 2D 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 এইভাবে আসবে, 2 স্মল ডি 2 স্মল ডি এভাবেই আসবে, মাথায় রাখবে। তাহলে আরও সহজ মাথায় রাখা, x ইন্টু 2D বাই ক্যাপিটাল ডি, ঠিক আছে? এইবারে আমরা সেন্ট্রাল পটি, ব্রাইট পটি আর ডার্ক পটি, এদের উইথ বের করার চেষ্টা করব। দেখো, যদি এখন পি পয়েন্টটা এরকম হয়, অর্থাৎ পি পয়েন্টটা সেন্ট্রাল থেকে x দূরে অবস্থিত, সেই পয়েন্টটা যদি এরকম হয় যে সেখানে nতম ব্রাইট পটি তৈরি হচ্ছে, অর্থাৎ ডার্ক পটি তৈরি হচ্ছে, nতম ডার্ক পটি তৈরি হচ্ছে, তাহলে আমি লিখতে পারি সেক্ষেত্রে ডেল্টা সমান সমান, যদি ওখানে ডার্ক পটি তৈরি nতম, তাহলে ডেল্টা সমান হবে 2n ইন্টু ল্যামডা বাই 2। কেন? ডার্ক পটি বলেছি, তাই তো, 2n প্লাস 1। আচ্ছা, ব্রাইট পটি তৈরি হচ্ছে, nতম ব্রাইট দিয়ে তৈরি, nতম ব্রাইট পটি তৈরি হচ্ছে। মনে রাখতে হবে n ইকুয়াল টু 0 থেকে স্টার্ট ছিল, 0 যদি হয় সেটা সেন্ট্রাল পটিকে ডিনোট করে সবসময়। তাহলে 1 হলে প্রথম ব্রাইট, 2 হলে সেকেন্ড ব্রাইট, তাহলে nতম ব্রাইটের জন্য এখানে nই বসবে। তাহলে এইটার সমান সমান এখানে বসিয়ে দাও, সেই x যেটা, সেই xটাকে আমি বলছি xn, তাহলে xn ইন্টু 2d বাই ক্যাপিটাল ডি, অর্থাৎ সেক্ষেত্রে ডিস্টেন্সটাকে আমি xn বলছি, nতম ব্রাইট পটি, তাই এটা হলো। তাহলে এখান থেকে xn ক্যালকুলেশন করো, xn ইকুয়াল টু 2 কেটে দাও, তাহলে n ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি, ঠিক আছে? এটা xn। এবার n এর জায়গায় যদি n প্লাস 1 বসাই, তাহলে n প্লাস 1তম ব্রাইট পটি, তাহলে n প্লাস 1তম ব্রাইট পটির ডিস্টেন্স হবে n প্লাস 1 ল্যামডা ক্যাপিটাল টি বাই 2 স্মল ডি বাই 2 স্মল ডি, ঠিক আছে? তাহলে n প্লাস 1তম হচ্ছে n প্লাস 1তম ব্রাইট পটির সেন্ট্রাল থেকে ডিস্টেন্স, xn হচ্ছে nতম ব্রাইট পটির সেন্ট্রাল থেকে ডিস্টেন্স। তাহলে এদের যদি গ্যাপ করি আমি, xn প্লাস 1 মাইনাস xn, তাহলে এইটা যদি গ্যাপ করি, তাহলে সেটা একটা ডার্ক পটির উইথ হয়ে যাবে, এবং সেটা বিয়োগ করলে আমি পাবো ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি। এটাকে আমরা y দিয়ে প্রকাশ করলাম। তাহলে এইটাই হচ্ছে একটা ডার্ক পটির উইথ, মানে পরপর দুটো ব্রাইট পটির মধ্যেকার ডিস্টেন্সের ব্যবধান সেন্ট্রাল পটি থেকে। একইভাবে যদি আমরা এখানটাতে 2n প্লাস 1 বসাতাম, ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু 0তে সেটা প্রথম ডার্ক পটি হতো, আর n ইকুয়াল টু n এর জন্য তাহলে n মাইনাস 1তম ডার্ক পটি হতো। খেয়াল রাখতে হবে সেটা, মানে ডেল্টা ইকুয়াল টু যদি আমরা 2n প্লাস 1 ইন্টু ল্যামডা বাই 2 বসাতাম, তাহলে n 0-এর জন্য প্রথম ডার্ক পটি, তাহলে n 1-এর জন্য দ্বিতীয় ডার্ক পটি, তাহলে n এর জন্য n মাইনাস 1তম ডার্ক পটি হতো, আর n এর জায়গায় n প্লাস 1 বসালে তখন nতম ডার্ক পটি হতো। তাদেরও যদি আমি বিয়োগ করতাম, মাঝখানে একটা আলোক পটি থাকতো, আলোক পটির ব্যবধান, এবং রেজাল্ট এটাই আসতো y ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি। তাহলে দেখতেই পাচ্ছি ফ্রিঞ্জ উইথ, অর্থাৎ একটা ডার্ক পটির উইথ
বা একটা ব্রাইট পটির উইথ দুটোই কিন্তু সেম ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2 স্মল ডি। তো এখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন রেডি হতে পারে। ডি বাড়ালে কি হবে, ডিকে 4 গুণ করলাম, স্লিট দুটোকে দ্বিগুণ কাছে আনলাম, ল্যামডাকে বাড়িয়ে দিলাম, এই সমস্ত করলাম। তো বিভিন্ন রকম প্রশ্ন এখান থেকে তৈরি হতে পারে। আচ্ছা, পুরো সিস্টেমকে বললো বায়ু থেকে মিউ ইকুয়াল টু, ধরো বললো মিউ ইকুয়াল টু 2 এরকম একটা তরলের মধ্যে ডোবানো হলো। তো এখন দেখো আমরা জানি বায়ু থেকে যদি করেছে তাহলে মিউ কোনো একটা মিডিয়াম আছে, মিউ মিডিয়াম সেটা হচ্ছে 2, তাহলে মিউ মিডিয়াম সেটা নিশ্চয়ই বায়ু সাপেক্ষে, তাহলে মিউ মিডিয়াম বায়ু সাপেক্ষে, তাহলে 0 মিউ মিডিয়াম বা এয়ার মিউ মিডিয়াম সমান আমরা জানি ভি এয়ার বাই ভি মিডিয়াম হয়, তাহলে ল্যামডা এয়ার বাই ল্যামডা মিডিয়াম। তাহলে এটাকে আমি লিখতে পারি মিউ মিডিয়াম বাই মিউ এয়ার সমান সমান ল্যামডা এয়ার বাই ল্যামডা মিডিয়াম। এখান থেকে তুমি ল্যামডা মিডিয়ামটা ক্যালকুলেট করে নেবে, এটা তো 1 হয়ে যাবে। তাহলে ল্যামডা মিডিয়াম হবে ল্যামডা এয়ার বাই 2। তাহলে ল্যামডা মিডিয়ামটা ছোট হয়ে যাবে, 2 ভাগ হয়ে যাবে, তাই না, বা অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ওয়াইটাও কিন্তু সরু সরু হবে। এই সমস্ত প্রশ্ন কিন্তু এখান থেকে দিতে পারে। এখান থেকে চলে আসে অ্যাঙ্গুলার উইথ অফ দ্য ফ্রিঞ্জ। অ্যাঙ্গুলার উইথ কী করে ক্যালকুলেশন করব দেখো, সেটা হচ্ছে এইটা হচ্ছে একটা ফ্রিঞ্জের উপরি পোর্শনটা, আর এইটা একটা ফ্রিঞ্জের নিচের পোর্শনটা। এইটুকুনি আমি পেয়েছি কত বলো, ওয়াই। এই অ্যাঙ্গেলটাকে আমি বলছি থিটা, এইটাকে বলছি অ্যাঙ্গুলার উইথ। তাহলে এইটা যদি ওয়াই হয় আর এইটা যদি আমার ক্যাপিটাল ডি হয়, এটা যদি আমার ক্যাপিটাল ডি হয়, তাহলে এইটাকে আমি রাফলি ক্যাপিটাল ডি ধরতে পারি, বিকজ এই সেন্ট্রাল পয়েন্ট থেকে খুব বেশি দূরে নয় এটা, তাই না বলো। তাহলে অ্যাঙ্গুলার উইথ থিটা ইকুয়াল টু নিয়ারলি ইকুয়াল টু আমি লিখতে পারি ওয়াই বাই ক্যাপিটাল ডি, এটা মনে রাখবে। তাহলে সমান সমান ওয়াই মানে ল্যামডা ক্যাপিটাল ডি বাই 2d, তাহলে সিম্পলি ল্যামডা বাই 2d, এইটা হচ্ছে তোমার থিটা। আচ্ছা, এই যে ফ্রিঞ্জটা তৈরি হচ্ছে একে আমরা নন লোকালাইজড ফ্রিঞ্জ বলি। তার কারণ আমরা এই স্লিট দ্বয়ের সামনে যেখানেই পর্দা রাখি না কেন আমরা প্যাটার্নটা পাবো, তাই একে বলা হয় নন লোকালাইজড ফ্রিঞ্জ। যদি এই ডিটা খুব ছোট হয়, মানে কাছাকাছি আমি পর্দাকে রাখি, তাহলে আমরা হাইপারবোলিক ফ্রিঞ্জ পাই। আর যদি আমরা বেশ দূরে নিয়ে যাই ডিটাকে, তার ওইগুলোই এখন সরল রেখার মতো হয়ে যায়। তাই এটা একটু মাথায় রেখো, ডি যদি কাছাকাছি হয়, ডি এর ডিস্টেন্স যদি কাছে হয়, তাহলে আমরা পাই পরাবৃত্তাকার বা হাইপারবোলিক ফ্রিঞ্জেস। আর দূরে হলে আমরা স্ট্রেট লিনিয়ার, ওগুলোই স্ট্রেট লিনিয়ার মতো হয়ে যায়, এটা মাথায় রাখো। এবারে কিছু কিছু কোশ্চেন দেখো এখান থেকে যেমন আসে যে এটা একবর্ণী আলোর পরিবর্তে সাদা আলো যদি আমরা ব্যবহার করতাম তাহলে কি ঘটনা ঘটতো। যদি হোয়াইট লাইট আমরা ব্যবহার করতাম, হোয়াইট লাইট ব্যবহার করলে কি ঘটনা ঘটতো একটুখানি খেয়াল করো। সেটা হচ্ছে হোয়াইট লাইটের ক্ষেত্রে S1 আর S2 থেকে যারা সি পয়েন্টে যাচ্ছে, তাহলে তার মধ্যে ভিবজিওরের সকলের জন্য ডেল্টা 0। তাহলে সি পয়েন্টে সবাই 7টা বর্ণই কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স করবে, তাহলে সেন্ট্রাল পয়েন্ট যেটা হবে সেটা ব্রাইট হবে। এটুকু বুঝলাম। এইবারে আমি এক এক করে উপরের দিকে যাব। দেখো ভালো করে, যত আমি উপরে যাব, এক্ষুনি ডেল্টা পেয়েছিলাম x ইন্টু 2d বাই ক্যাপিটাল ডি, এটা পেয়েছিলাম, ঠিক আছে। তাহলে এই ডেল্টাটা যদি ল্যামডা বাই 2 এর অযুগ্ম গুণিতক হয়, তাহলে সেখানে আমি অন্ধকার পটি পাব। তো দেখো আমি x যত বাড়াবো ডেল্টা তত বাড়বে, অর্থাৎ সেন্ট্রাল পয়েন্ট থেকে যত উপরে যাবো তত ডেল্টা বাড়বে। তাহলে x বাড়তে 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 সবার আগে কার ল্যামডা বাই 2 আসবে, কোন বর্ণটার ল্যামডা বাই 2 আসবে, যার ল্যামডা কম তার আসবে। তার মানে ভায়োলেটের ল্যামডা সব থেকে কম, তাহলে ভায়োলেটের ল্যামডা বাই 2 আগে আসবে কোনো একটা এক্সের জন্য, ফর সাম এক্স। তাহলে সেখানে ভায়োলেট নষ্ট হয়ে যাবে, কিন্তু সেখানে কি রেড নষ্ট হবে? আনসার রেড নষ্ট হবে না,
তাহলে ওই বিন্দুটাতে ভায়োলেট আউট হয়ে যাবে, তার একটু পরেই ব্লুটা আউট হয়ে যাবে। তাহলে ওই জায়গাটার যে ফ্রিঞ্জের দেখতে যেটা হবে ফ্রিঞ্জটা, সেটা কি হবে, রেডিশ টাইপ হবে, তাই না? এরপরে আমরা যত এগোতে থাকবো আরও একটা কোনো এক্সে গিয়ে রেডটা আউট হয়ে যাবে, সেখানে ভায়োলেট নিশ্চয়ই আউট হবে না, তাহলে সেই জায়গাটা দেখতে ভায়োলেটিশ হবে। তাহলে প্রথম সেন্ট্রাল পয়েন্টটা ব্রাইট হচ্ছে, এবং তারপরে এটা খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু, যে তারপরে যেটা হবে সেইটা কিন্তু রেডিশ টাইপ হবে, বিকজ ভায়োলেট আগে নষ্ট হবে। এইটা দিয়ে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে সেন্ট্রালটা তো ব্রাইট হচ্ছে, তারপরে ফ্রিঞ্জটা দেখতে কেমন হবে, তারপরেই আর কি, এক্স্যাক্টলি পরেই। এবং তার পরবর্তী অঞ্চলগুলোতে যে কি হবে সেটা একে অপরের উপর ওভারল্যাপিং ব্যাপারগুলো থাকবে, ওটা বলা সম্ভব নয়, ঠিক আছে? তার মানে রঙিন হবে তারপরে, এটা বলা যেতে পারে। তাহলে হোয়াইট লাইট ইউজ করলে এটা হবে। আচ্ছা, কোনো একটা সোর্সকে, স্লিটকে যদি আমরা ঈষৎ স্বচ্ছ অর্থাৎ কিছুটা ট্রান্সপারেন্ট এইরকম মাধ্যম দিয়ে ঢেকে দিই, তাহলে কী হবে, উজ্জ্বলতাটা কমবে কিন্তু ইন্টারফারেন্স প্যাটার্ন থাকবে। একটাকে যদি আমি বন্ধ করে দিই তাহলে তো আমার দুটো থেকে আলো যাচ্ছেই না, ইন্টারফারেন্স হবে না, একটা থেকে আলো যাবে, সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো ইন্টারফারেন্স প্যাটার্ন পাবো না, ইন্টারফারেন্স প্যাটার্নই অদৃশ্য হবে। আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা জেনারেল ইলুমিনেশন পাবো, ঠিক আছে, ওই পর্দার ওপরে এইগুলো হবে। আর যদি সুসংগত উৎস না হয় S1 S2, তাহলে এদের যে তীব্রতা, সেই তীব্রতার দুটো যোগ হয়ে যায়, সেখানেও একটা জেনারেল ইলুমিনেশন পাবো, ওই প্যাটার্ন কিন্তু থাকবে না, এটাও মাথায় রাখো। এইগুলো হচ্ছে ইন্টারফারেন্স থেকে। আচ্ছা, এইবারে যদি আমি একটা কাজ করলাম, কোনো একটা ছিদ্রের ওখানে একটা ট্রান্সপারেন্ট কোনো মিডিয়াম রাখলাম, যার বেধ হচ্ছে আমার টি এবং প্রতিসরাঙ্ক ধরো মিউ। এইবারে কোনো একটা পয়েন্ট পি এর জন্য আমি পাথ ডিফারেন্সটা ক্যালকুলেট করব, ঠিক আছে? দেখো এখানে প্যাটার্নটা কেমন হবে, এই প্যাটার্ন আর থাকবে না, তো এই প্যাটার্নটা আমি একটু মুছে দিলাম, এই প্যাটার্ন আর থাকবে না এখন। অর্থাৎ কোনো একটা স্লিটের সামনে যদি ট্রান্সপারেন্ট কোনো একটা মিডিয়াম বা ট্রান্সপারেন্ট কোনো পাথকে রাখা হয়, সেক্ষেত্রে তোমার প্যাটার্নে কি চেঞ্জ আসবে দেখা যাক। এক্ষেত্রে অপটিক্যাল পাথকে আমাকে ডিসাইড করতে হয়, অপটিক্যাল পাথকে আমাদের ডিসাইড করতে হয়। সেক্ষেত্রে খেয়াল করো, অপটিক্যাল পাথ ডিফারেন্স হচ্ছে S2P আর S1P এখন হবে না, সেটা হবে S2P ইন্টু অপটিক্যাল পাথ মানে হচ্ছে কোনো একটা মিডিয়ামে আলো যতটা পথ যায়, এক্স ধরো পথ গেল, ইন্টু ওখানের প্রতিসরাঙ্ক মিউ, মিউ দিয়ে গুণ করতে, এটাকে বলে অপটিক্যাল পাথ। তাহলে S2 থেকে P পর্যন্ত পুরো বায়ুতে গেছে, তাহলে S2P। আর S1 থেকে P পর্যন্ত গেছে, এটা ইন্টু 1 হবে, S1 থেকে P পর্যন্ত গেছে S1P মাইনাস টি, এটুকু গেছে বায়ুতে, আর টি ইন্টু মিউ এটা গেছে তোমার মিউ প্রতিসরাঙ্কে মিডিয়ামে। তাহলে এইটা হচ্ছে তোমার পাথ ডিফারেন্স, তাহলে এটা হচ্ছে ডেল্টা, ঠিক আছে? তাহলে এইটা করলে দাঁড়াচ্ছে দেখো S2P মাইনাস S1P প্লাস টি প্লাস টি ইন্টু মিউ, এটা থাকছে। এবার S2P মাইনাস S1P আমি একটু আগেই ক্যালকুলেশন করেছিলাম, সেটা হয় হচ্ছে তোমার এক্স, এটা যদি এক্স ডিস্টেন্স হয় সেই আগের মতোই PC ইকুয়াল টু এক্স, তাহলে হবে এক্স ইন্টু 2D বাই ক্যাপিটাল ডি, এটা ক্যাপিটাল ডি, ঠিক আছে, প্লাস টি ইন্টু মিউ মাইনাস 1, ঠিক আছে, এটা ডেল্টা। এবার যদি পি পয়েন্টটাতে এনতম উজ্জ্বল পটি হয়, তাহলে এইটা সমান সমান হবে 2n ইন্টু ল্যামডা বাই 2, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমার যে এক্সটা, তার জন্য এক্সকে আমি xn বললাম, তাহলে xn ইন্টু 2D বাই ক্যাপিটাল ডি সমান সমান n ল্যামডা মাইনাস টি ইন্টু মিউ মাইনাস 1, ঠিক আছে, ইন্টু এখানে d বাই 2D করে দিই একেবারে, এটাকে মুছে দিলাম। তাহলে এইটা হচ্ছে xn। এখান থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যদি n ইকুয়াল টু 0 বসাই, তাহলে তো সেন্ট্রাল ফ্রিঞ্জ তৈরি হওয়া উচিত। তাহলে n0 বসালে x0 সেটা হচ্ছে 0 বসালে দেখো আর 0 হবে না, d ইন্টু 2D ইন্টু
হচ্ছে মাইনাস টি ইন্টু মিউ মাইনাস ওয়ান, এইটা হচ্ছে নেগেটিভ আসছে। একটু মনে হচ্ছে গন্ডগোল করে ফেলেছি, ও এখানে একটা ব্রাকেট হবে, এই গন্ডগোলটা করেছি। তাহলে এটা মাইনাস থাকবে, ঠিক আছে। এটা মাইনাস থাকার অর্থ এটা হবে, এইটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা মাইনাস এটা প্লাস হবে, তাহলে এইটা মাইনাস এটা প্লাস হবে। তাহলে এখান থেকে দেখো ডি বাই টু স্মল ডি ইন্টু টি ইন্টু মিউ মাইনাস ওয়ান, এইটা হচ্ছে এক্স জিরো। তার মানে সেন্ট্রাল পয়েন্ট এখন আর সেন্ট্রাল পয়েন্টের ডিস্টেন্স, সেন্ট্রাল বিন্দু থেকে, সেন্ট্রাল পয়েন্ট বলবো, সেন্ট্রাল ফ্রিঞ্জের ডিস্টেন্স, সেন্ট্রাল ব্রাইটের ডিস্টেন্স সেন্ট্রাল পয়েন্ট থেকে এক্স জিরো ইকুয়াল টু জিরোতে নেই, এতটা ডিস্টেন্সে আছে। অর্থাৎ সেন্ট্রাল পয়েন্ট উপরে সরে যাবে, এখন সেন্ট্রাল ব্রাইটটা উপরে সরে যাবে। এবার মাথায় রাখতে হবে আমি ওপরের যে স্লিটটা তার সামনে এটাকে রেখেছি বলে সেন্ট্রাল পয়েন্ট ওপরের দিকে সরে গেল। যদি এটাতে রাখতাম, এইখানে রাখতাম, এই জায়গাটাতে রাখতাম, তাহলে দেখা যায় নিচের দিকে সরে আসছে, এটাই হয়, ঠিক আছে। এইবারে কতটা সরে গেল সেন্ট্রাল পয়েন্ট, এই এতটা। এবার এটা যদি ফ্রিঞ্জ উইথ তোমার ওয়াই তার এম খানার সাথে সমান হয়, তাহলে এটা সমান সমান এটা করে কটার সাথে সমান আমি বের করতে পারবো। তো মাথায় রাখো। আর একটা জিনিস এখানে একটু বলি, সেটা ক্যালকুলেট করা যায় এখান থেকে, ক্যালকুলেশনের মধ্যে যাচ্ছি না। যে এক্ষেত্রে যদি আমি এক্স ইকুয়াল টু এন বসাই, তাহলে এটাই আসছে। এন প্লাস ওয়ান যদি বসাই, তাহলে এখানে এন প্লাস ওয়ান হবে সেন্ট্রাল, এটা কি উজ্জ্বল পটির জন্য। আবার যদি আমি সেই বিয়োগ করি, তাহলে দেখা যাবে সেই ওয়াই যেটা, সেটা যদি আমার এক্স এন প্লাস ওয়ান মাইনাস এক্স এন, সেটা ওই ল্যামডা ডি বাই টু স্মল ডি থাকবে, চেঞ্জ কিছু হবে না। তাহলে যদি কোনো ট্রান্সপারেন্ট ফলক আমি এখানে বসাই, তাহলে যে সোর্সটার সামনে ফলক বসিয়েছি সেই দিকে সেন্ট্রাল পটিটা শুধু উঠে যাবে, কিন্তু উইথের কোনো চেঞ্জ কিন্তু হবে না, ফ্রিঞ্জ উইথ একই থাকবে, মাথায় রাখতে হবে। আচ্ছা, এখান থেকে আরও কয়েকটা কোশ্চেন যেগুলো ফেমাস কোশ্চেন আসে একটুখানি বলে দিই, এগুলো দরকারি। ধরো এইটা আমার তীব্রতার যে লেখটা, অনেক সময় পরীক্ষাতে বলে দেবে কি, বলছে সেকেন্ড বলো ফোর্থ ডার্ক থেকে, ফোর্থ ব্রাইট থেকে সেকেন্ড ডার্ক, এই ডিস্টেন্সটা বলে দেবে। তো এইটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, এটা ফার্স্ট ব্রাইট, এটা সেকেন্ড ব্রাইট, এটা থার্ড ব্রাইট, এরপরে ধরো ফোর্থটা আসবে, ফোর্থ ব্রাইট। আর এটা ফার্স্ট ডার্ক, সেকেন্ড ডার্ক, থার্ড ডার্ক, এরকম। আমাকে বলছে ফোর্থ ব্রাইট থেকে সেকেন্ড ডার্কের মধ্যেকার ডিস্টেন্স। তো মনে রাখবো পরপর দুটো ব্রাইটের মধ্যে ডিস্টেন্সটাই হচ্ছে ওয়াই, বা পরপর দুটো ডার্কের মধ্যে ডিস্টেন্সটা ওয়াই। আমাকে যদি ফোর্থ ব্রাইট থেকে এখান থেকে সেকেন্ড ডার্ক পর্যন্ত বলে, ঠিক আছে, তাহলে আমি কি করে আসবো? তাহলে দেখো এই যে ওয়াই, এটা ওয়াই আর এটা হাফ ওয়াই, তাহলে এটা আড়াই ওয়াই, আড়াই ওয়াই। তাহলে ডার্ক থেকে যখন আমি ব্রাইটে আসছি, খেয়াল করবে ডার্ক থেকে ব্রাইটে আমাকে বলছে 4 থেকে 2তে, তাহলে 4 মাইনাস 2তে আমি করলাম প্লাস হাফ ওয়াই হচ্ছে, এইটা মাথায় রাখবে। কিন্তু এটাই যদি আমি উল্টো বলতো ব্রাইট থেকে ডার্কে, তাহলে দেখো আবার উল্টো হবে, ব্রাইট থেকে ডার্ক, অর্থাৎ থার্ড ব্রাইট থেকে আমাকে বলছে, না আমি একটু উল্টো, এটা ব্রাইট থেকে ডার্ক হয়েছে, এটা ব্রাইট থেকে ডার্ক, এটা আবার ডার্ক থেকে ব্রাইট, ডার্ক থেকে ব্রাইট। ডার্ক থেকে যদি ব্রাইটে বলে, অর্থাৎ ডার্ক থেকে ব্রাইট মানে এই যে থার্ড ডার্ক থেকে আমাকে বললো থার্ড ডার্ক থেকে ফার্স্ট ব্রাইটে আসো, থার্ড ডার্ক থেকে। তাহলে খুব সিম্পল, এই যে ওয়াই আর একটুকু, এই যে ওয়াই আর একটু হাফ ওয়াই, তাহলে 1.5 ওয়াই হচ্ছে। আর এটা এসেছিল আড়াই ওয়াই, এটা আড়াই ওয়াই, এটাই হচ্ছে 1.5 ওয়াই, থার্ড ডার্ক থেকে ফার্স্ট ব্রাইট। তাহলে থার্ড ডার্ক থেকে ফার্স্ট ব্রাইট মানে 3 মাইনাস 1 মাইনাস হাফ ওয়াই। এবার আমি এটা কেন বললাম খেয়াল করো, এটা আসছে 1.5 ওয়াই, এইটা তোমায় বলে দেবে এই টোটাল ডিস্টেন্স। বললো ফোর্থ ব্রাইট থেকে সেকেন্ড ডার্কের ডিস্টেন্স 2.5 মিলিমিটার, ল্যামডাটা বলে দেবে। আর এই স্লিট দুটোর মধ্যে যে ডিস্টেন্স 2ডিটা বলে দেবে, বলছে ক্যাপিটাল ডি কী হবে ক্যালকুলেশন করো।
তাহলে এইটা সমান সমান 2.5 মিটার বলেছে, তাহলে আড়াই মিটার না 2.5 মিলিমিটার, তাহলে 2.5 মিলিমিটার সমান সমান 2.5 ওয়াই, ওখান থেকে ওয়াই তুমি পেয়ে যাবে 1 মিলিমিটার। তাহলে আগে ওয়াইটা ক্যালকুলেশন করে তারপরে বসিয়ে বের করতে পারবে। কিন্তু এই ডিস্টেন্সটা অর্থাৎ ফোর্থ ব্রাইট থেকে সেকেন্ড ডার্ক কী করে বের করতে হয় তার ফর্মুলা হচ্ছে এটা। এবার এটাকে ফর্মুলার কায়দায় মনে রাখবা কেন, তার কারণ হচ্ছে যদি বেশি হাই অর্ডার দেয়, বললো 16th ডার্ক থেকে তবে বললো 16th ব্রাইট থেকে বললো 5th ডার্ক, তাহলে আমি ব্রাইট থেকে ডার্কে আসছি, বিয়োগফল প্লাস হাফ, কিন্তু ডার্ক থেকে ব্রাইটে আসলে বিয়োগফল মাইনাস হাফ, উল্টে পাল্টে গেলে কিন্তু আনসার আসবে না। তো বি কেয়ারফুল, এই টাইপের কোশ্চেনই এই চ্যাপ্টার থেকে তোমার কাছে তৈরি হবে। তো এইগুলোই করো এবং বিগত বছরটা করলে আশা করি চ্যাপ্টার রেডি আমাদের হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা ডিফ্রাকশনটা করব, অপবর্তন যেটা, ওটাই ওয়েভ অপটিক্সের লাস্ট, এবং পোলারাইজেশন আছে ওর সাথে।